গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। দ্বিতীয় পর্ব। আব্বু হাসপাতালে আছেন। কোনোরকমে কথাটা বলে দিলরুবা তাকালো নূরবানু বেগমের দিকে। আমার ইকরাম বলেই মেঝেতে বসে পড়লেন নূরবানু বেগম। নূরবানু বেগম, কি হয়েছে আমার ইকরামের? আমারে বলিস নাই তোরা কেউ? আমার মনটা খালি ছটফট করতাছে আমার ইকরাম আমার পোলা বলতে বলতেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। দিলরুবা দৌড়ে এগিয়ে এসে দুহাতে জড়িয়ে ধরল দাদিকে। দিলরুবা, আব্বু ঠিক আছে এখন দাদি। দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ কেঁদো না দাদি। নূরবানু বেগম তবুও কেঁদে চলেছেন। আয়াত আরাজ এতক্ষণে অবাক ভাব কাটিয়ে দৌড়ে জড়িয়ে ধরল দাদিকে। তবে সান্ত্বনা দিয়ে মায়ের মন সন্তুষ্ট হল না। কাঁদতে কাঁদতে দিলরুবার ওপর এলিয়ে পড়লেন নূরবানু বেগম। আরাজ দৌড়ে উঠে গিয়ে দিলরুবার ফোনটা নিয়ে এসে কল করল বাবার নাম্বারে। অতঃপর ইকবাল সাহেব, বল মা। আরাজ, আসসালামু আলাইকুম আব্বু। আমি আরাজ বলছি। ইকবাল সাহেব, ওয়ালাইকুমুস সালাম। বল আব্বু। আরাজ, বড় আব্বুর কি হয়েছে আব্বু? বল না প্লিজ। ইকবাল সাহেব, ও তেমন কিছু না বাবা। আলহামদুলিল্লাহ ভাইজান এখন অনেকটাই সুস্থ। কালই আমরা বাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। আরাজ, বড় আব্বুর সাথে কথা বলা যাবে আব্বু? প্লিজ দাও না একটু। ইকবাল সাহেব রিসিপশন এরিয়া থেকে বিল পেমেন্ট করে ফিরছিলেন। আরাজের কথায় দ্রুত পায়ে এগিয়ে গেলেন ভাইয়ের কেবিনের দিকে। মধ্যাহ্ন প্রায় শেষত হুরা খানম কেবিনের বাইরে ফাঁকা করিডোরে বসে ঝিমুচ্ছেন। এই সময়ে তার ঘুমানোর কথা নয়, তবে রাতের ক্লান্তিতে চোখ বুজে আসছে। স্বামীকে হন্তদন্ত হয়ে কেবিনে যেতে দেখে তিনি দ্রুত উঠে পেছনে পেছনে গেলেন তিনি। তাদের আসতে দেখে ইকরাম সাহেবের মাথার কাছ থেকে উঠে দাঁড়ালেন হাফসা বেগম। ইকবাল সাহেব, ভাইজান একটু কথা বলুন। ইকরাম সাহেব শোয়া থেকে বালিশে হেলান দিয়ে বসে ভাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টি বুলিয়ে ফোন ধরলেন। নূরবানু বেগম, ইকরাম। বাবা আমার। ইকরাম সাহেব, আসসালামু আলাইকুম। কাঁদছেন কেন আম্মা? নূরবানু বেগম, তোর কেমন অবস্থা বাপ? আমারে কেউ বলল না কেন একবার? ইকরাম সাহেব, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আম্মা। আপনি কাঁদবেন না। নূরবানু বেগম, কবে আসবি বাপ? আমি কেমন মা যে কিছু জানি না রে বাপ। এসব কি হয়ে গেল? তুই আমার কাছে ফিরে আয়। ইকবাল সাহেব, আমিই বলতে নিষেধ করেছিলাম আম্মা। কাল তো ভাইজানের ছুটি হয়ে যাবে আম্মা। চলে আসবো আমরা। নূরবানু বেগম, আমি ইকরামের কাছে যাব। ইকবাল সাহেব, আপনি অসুস্থ আম্মা। আপনার চিন্তা হবে তাই বলিনি। তাছাড়া আমরা তো আসছি কাল। নূরবানু বেগম সেসব শুনলেন না, রেগে কল কেটে দিলেন। ইকবাল সাহেব ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। হাফসা বেগম, তোমরা আজ বাড়িতে যাও ভাই। এখন তো উনি অনেকটাই সুস্থ। আমি থাকছি। তোমরা গিয়ে মাকে বুঝিয়ে বলো। ইকবাল সাহেব, কিন্তু ভাবি। ইকরাম সাহেব, কোনো কিন্তু না ইকবাল। বাড়িতে ওরা একা আছে, তাছাড়া তোমরাও ক্লান্ত। আজ ফিরে যাও। ইকবাল সাহেব, ঠিক আছে ভাইজান। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি রাতে আসব। বলেই তহুরা খানমকে নিয়ে বেরিয়ে পড়লেন। নূরবানু বেগম, তুই আমারে বলিস নাই? আমার দাদা ভাই আসুক তখন তোরে শায়েস্তা করাবো। তারপর আয়াত আরাজকে উদ্দেশ্য করে বললেন। নূরবানু বেগম, আমারে ধরো তো দাদু ভাই। আয়াত আরাজ দুদিক থেকে ধরে নূরবানু বেগমেকে রুমে নিয়ে গেল। দিলরুবা তাদের যাওয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। তারপর অস্ফুট আওয়াজে বলল, দিলরুবা, আমাকে শায়েস্তা করার জন্য হলেও সে জলদি আসুক দাদি। আমি যে তার জন্যে খুব বড় সারপ্রাইজ নিয়ে অধীর অপেক্ষায় আছি। চিলেকোঠার ঘরে এসে ভিড়ানো দরজাটা আস্তে করে ঠেলে মাথা গলিয়ে ভেতরে উকি দিল চুমকি। বিছানায় এখনো একভাবে শুয়ে আছে নূর। চুমকি ধীর পায়ে এগিয়ে এসে খাবারের প্লেটটা পাশে রেখে তাকিয়ে রইল ঘুমন্ত নূরের ঘামে ভেজা মুখটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজের হাতটা নিয়ে গেল বালিশের পাশে নূরের হাতের কাছে। গভীর দৃষ্টিতে পরখ করে নিতেই চোখ দুটো বিরক্তিতে কুঁচকে এলো তার। চুমকি, না ছাদে আর যাওয়া যাইব না। আমার ত্বক নষ্ট হইয়া যাইব। বলে নিজের সামনের ছোট ছোট চুলগুলো ঠিক করে পরনের লাল ওড়নাটা হাতে পেঁচিয়ে ধরে হেলে দুলে বাইরে চলে গেল। চুমকি যাওয়ার কিছুক্ষণ পরই নূর উসখুস করে উঠল। শরীর ঘামে ভিজে গেছে প্রায় তার। অস্থির হয়ে চোখ দুটো খুলে উঠে বিছানায় বসল নূর। জ্বর ছাড়ার পর তীব্র পিপাসায় পাশের টেবিল থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে সবটুকু পানি শেষ করে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল।
তারপর উঠে লাগেজ থেকে নিজের কাপড় বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চুমকিকে বাড়ির ভেতর আসতে দেখেই প্রতিমা দেবী এগিয়ে এলেন। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বললেন, প্রতিমা দেবী, তোর জন্যই বসেছিলাম। এখন আমার একটা কাজ করে দে দেখি। চুমকি, কি কাজ বড়মা? প্রতিমা দেবী, কাজের মধ্যে একদম ভুলে গেছি। বেলা হয়ে গেল, তুই তাড়াতাড়ি খাবারটা চিলেকোঠার ঘরে গিয়ে মেয়েটাকে দিয়ে আয় তো। চুমকি, তার আর কোনো দরকার নাই বড়মা। প্রতিমা দেবী, চুমকি, মানুষকে সম্মান করতে শিখ। চুমকি, আরে বড়মা, দাদাবাবু তো খাবার পাঠাইলো একটু আগেই। আমি নিজে দিয়ে আসছি গো। প্রতিমা দেবী আর কিছু বললেন না। ছেলের কাজে সন্তুষ্ট মনে তিনি আবার নিজের ঘরে ফিরে গেলেন। তাদের কথা সিঁড়ির ওপর থেকে শুনল দীপ্ত। তারপর পা টিপে টিপে বেরিয়ে গেল বাইরে চিলেকোঠার দিকে। চিলেকোঠার দরজায় দাঁড়িয়ে একবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে দেখল দীপ্ত। বাচ্চাদের কিছু নিষেধ করলে তাতে কৌতূহল বেড়ে যায়। দীপ্ত তার ব্যতিক্রম নয়, তাই তো ননিবালা দেবীর বারণ তাকে আগ্রহী করে তুলেছে। মা ঠাম্মার বকুনির ভয় ভুলে আস্তে করে ঘরে ঢুকল সে। কিন্তু ঘরে কাউকে না দেখে একটু আশাহত হয়ে ফিরে আসতে যাবে, তখনই খট করে একটা শব্দে পেছনে ফিরে তাকালো দীপ্ত। নূর সবে গোসল সেরে চুল মুছতে মুছতে বেরিয়েছে। হঠাৎ রুমের ভেতর ছোটখাটো, স্বাস্থ্যবান, ফর্সা, কোকড়া চুলের দীপ্তকে দেখে নূর নিজেও কিছুটা অবাক হয়েছে। এদিকে দীপ্ত নূরের দিকে গোল গোল চোখে হা করে তাকিয়ে আছে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, দীপ্ত, প্রিন্সেস। নূর, ককে তুমি? এবার অবাক ভাব কাটিয়ে দৌড়ে এসে নূরের সামনে দাঁড়িয়ে নিজের মনভুলানো হাসিটা দিয়ে নিজের পরিচয় দিল দীপ্ত। দীপ্ত, দীপ্ত রায়চৌধুরী, সান অফ অনিমেষ এন্ড দেবলীনা রায়চৌধুরী, ব্রাদার অফ এই রে বনুর নাম তো আমি এখনো ঠিক করিনি, বলেই নূরের দিকে তাকালো। নূর বুঝল এটা সীমান্তের বাড়ির কেউ। একটু ঝুঁকে বসে দীপ্তকে কাছে ডাকল নূর। দীপ্ত এগিয়ে এসে নূরের গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, আমার গার্লফ্রেন্ড হবে? 4 বছরের দীপ্তর এমন কথায় নূর হালকা হেসে উঠল। তারপর মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাতেই দীপ্ত হাসতে হাসতে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল। দীপ্ত, তুমি তো কিছুই খাওনি প্রিন্সেস। বড়মার রান্না তোমার পছন্দ না? আমার তো খুব ভালো লাগে। নূর, আসলে আমি। দীপ্ত, বুঝেছি। তুমিও নিজে থেকে খেতে পারো না। আসো আমি খাইয়ে দিই। নূরের এবার বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়িতে আয়াত, আরা যেভাবেই মাঝে মাঝে ওকে খাইয়ে দিত। চোখের কোণে পানি এসে জমা হলো তার। দীপ্ত সেই পানি মুছে দিয়ে মন খারাপ করে বলল, দীপ্ত, তুমি কি আমার হাতে খাবে না প্রিন্সেস? নূর এমন আবদার আর ফিরাতে পারল না। মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বোধক ইশারা করতেই দীপ্ত খুশি হয়ে আনাড়ি হাতে এক লোকমা ভাত তুলে দিল নূরের মুখে। দীপ্ত, জানো তো আমারও খুব প্রিয় এই চিংড়ির ডিশটা। মা তো আমাকে শুধু ব্রোকলি খেতে বলে। উফ। দীপ্তর বকবকানিতে মন নেই নূরের। তার চোখে ভাসছে বাড়ির সকলের, বিশেষ করে এহসানের মুখটা। চোখ বুজে নিল নূর। গাল বেয়ে টপ্ত দুফোঁটা অশ্রু বেরিয়ে এলো পুনরায়। রায়চৌধুরী নিবাসের লিভিং রুমের সোফায় বসে আছেন মধ্যবয়সী এক মহিলা। পরনে তার ময়ূরকণ্ঠী রঙের জামদানি শাড়ি, হালকা সোনার গয়না, চুলগুলো পরিপাটি খোপা বাঁধা, হাতে শাখা সিঁদুরে আপাদমস্তক এক বাঙালি গৃহবধূ। পাশেই স্যুট পরিহিত বেশ লম্বা চওড়া, ক্লিন শেভে ঝকঝকে চেহারার মাঝবয়সী এক ভদ্রলোক। বাড়ির সকলে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। প্রতিমা দেবী, এত দেরি করে এলি কেন অন্তু? এতদিন পরে মনে পড়ল বুঝি আমাদের কথা। অন্তরা দেবী উঠে এসে জড়িয়ে ধরলেন প্রতিমা দেবীকে। এরপর আবেগী সুরে বললেন, অন্তরা দেবী, তোমাদের কি করে ভুলে যাব বড় বৌদি? আমার শরীর মুম্বাই থাকলেও মনটা তো এই বাড়িতেই পড়ে থাকে গো। শর্মিলী দেবী, তাই বুঝি আমাদের এত অপেক্ষা করালে ভাই? দেবলীনা দেবী, ওর কি এখন সময় আছে আমাদের জন্যে? অন্তরা দেবী এবার প্রতিমা দেবীকে ছেড়ে জড়িয়ে ধরলেন শর্মিলী দেবীকে। এরপর অনুনয় করে বললেন, অন্তরা দেবী, রাগ করেছ তোমরা? আমার কিন্তু সত্যি তোমাদের কথা খুব মনে পড়ে। আয়ানটার পরীক্ষা শেষ হওয়ার পর না আসলাম, তখনই ননিবালা দেবী বলে উঠলেন। ননিবালা দেবী, আমার দাদুভাই কই ছোট খুকি? তরা কি ওরে রাইখা আইছোস? অন্তরা দেবী, আসছে মা। বাইরে ফোনে কথা বলছে। এক্ষুনি এসে পড়বে। শাশুড়িকে দেখে উঠে এসে প্রণাম করলেন মোহিত আগারওয়াল। তারপর নিজের আধো আধো বাংলায় বললেন,
মোহিত আগারওয়াল, কেমন আছেন মাজি? সবকুছ ঠিকঠাক আছে। নন বাঙালি এই জামাইটির ব্যবহারে খুশি হলেন ননিবালা দেবী। তবে ননিবালা দেবীর বাংলা মোহিতের কাছে বড্ড কঠিন। তাই বেশি কথা বলেন না। কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তিনি। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করল 1 বছর 20 তরুণী। লম্বা ছিপছিপে গড়নের ফর্সা মুখশ্রী, তার পরনে অফ হোয়াইট লেডিস শার্ট, সাথে ম্যাচিং প্যান্ট, মাঝারি চুলগুলো প্যানিটেইল করে বাঁধা। হাসি মুখে সে এসে প্রণাম করল ননিবালা দেবীকে। ননিবালা দেবী নাতনির পরনের কাপড় দেখে কপাল কুঁচকে ফেললেন, তবে মুখে কিছু বললেন না। এদিকে প্রতিমা দেবীদের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে অনামিকা বলল, অনামিকা, কেমন আছো ইয়াং লেডিস? দেবলীনা দেবী, তুই কত বড় হয়ে গেছিস অনু। চেনাই যাচ্ছে না তোকে। অনামিকা, অহ বিউটিফুল। আমি কি সেই ফ্রক পরা পুচকে অনু থাকবো বল? নই মাঠার ওইকাও। সামিরা, সারা কেবলই নিচে আসছিল। অনুর গলা পেয়ে সিঁড়ি থেকে প্রায় লাফিয়ে লাফিয়ে নেমে এসে ওকে ঝাপটে ধরল সারা। সমবয়সী হওয়াই তাদের সখ্যতাটা বরাবরই বেশি কিনা। সারা, উফ অনু, কতদিন পর এলি বলতো। সামিরা, সত্যি পিউমনি, তোমরা আসবে বলে আমি কত অপেক্ষা করছিলাম। অন্তরা দেবী, তোদের দেখে আমারও ভালো লাগছে রে মা। অনু, সারা, তুই আমাকে ভুলে গেছিস না রে। সারা, তুই তো আমার কলিজার। ননিবালা দেবী, থাক হইছে। অহন ছাড় ওরে। বইবার দে আগে। ছোট খুকি আমার দাদুভাই তো আইল না। অন্তরা দেবী কিছু বলার আগেই পেছনে থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আগন্তুক, এই তো আমি দিদুন। পেছনে ফিরতেই দেখলেন সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে বছর 26-এর এক সুদর্শন যুবক। লম্বা সুঠামদেহী, মুখে হালকা দাড়ি, চোখে চিকন ফ্রেমের মানানসই চশমা, একমাথা ঘন কালো পরিপাটি চুল, পরনের লাইট ব্রাউন শার্টের হাতা কনুই অবধি গুটানো, অপর হাতে লাগেজ নিয়ে চমৎকার ভঙ্গিতে হেসে এগিয়ে আসছে সে। ননিবালা দেবী আয়ানকে দেখা মাত্রই এগিয়ে এসে পরম স্নেহে বুকে, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিকে তাকিয়ে একটা ভেংচি কাটল সারা। আয়ান একে একে সবাইকে প্রণাম করে কুশল বিনিময় করল। আয়ুষ সীমান্তের ঘর থেকে বেরিয়ে নিচে সকলকে দেখেই আবার ফিরে সীমান্তের ঘরে গিয়ে ওকে টেনে নিচে আনতে লাগল। সীমান্ত, আর এ কি হয়েছে, এভাবে টানছিস কেন? আয়ান সীমান্তকে দেখে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে ওপরে গিয়ে জড়িয়ে ধরল। সীমান্ত ও মুচকি হেসে ভাইকে দুহাতে আগলে নিল। আয়ান, কেমন আছো দা ভাই? আয়ুষদা, তোমার কি অবস্থা? সীমান্ত, আমরা ঠিক আছি। তোর কথা বল, পরীক্ষা কেমন হলো? আয়ুষ, আরে ডাক্তার সাহেব, এতদিনে সময় হলো আসার। আয়ান, এখনো তো ডাক্তার হয়নি আয়ুষদা। আয়ুষ, তাতে কি হয়ে যাবে, চিন্তা নেই। আয়ুষ চ্যাটার্জির আশীর্বাদ আছে বৎস। প্রণাম করো বলে পা এগিয়ে দিল সে। তবে মজার ছলে বললেও আয়ান সত্যি ঝুঁকে প্রণাম করল দুজনকেই। ওদের কাণ্ড দেখে হেসে উঠলেন সকলে। কেবল বিরক্ত হলো সারা। এই অতিভদ্র আয়ানকে তার মোটেই সহ্য হয় না। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। একটু একটু করে রক্তিম আভা কমে অন্ধকার ছড়িয়ে পড়ছে চারদিকে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সীমান্ত। সায়ন্থের এই প্রহরটা বরাবরই খুব প্রিয় তার। পাশে গন্ধরাজ ফুলের সুবাস পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল বিশাল ছাদের সর্বত্রই বাহারি ফুলের ছড়াছড়ি। নিশ্চয় স্বামীরার কাজ। তারপর অচিরেই চোখ গেল বাগানের এক কোণে চিলেকোঠার দিকে। আলোছায়ার মাঝে কেবল বারান্দায় একটা তোয়ালে টাঙানো দেখা যাচ্ছে। পুনরায় দৃষ্টি সরিয়ে নিল সীমান্ত। কয়েকশো প্রশ্ন মস্তিষ্কে এসে ভিড় করল তার। অচেনা একটা মেয়েকে বাড়িতে এনে সে কি ঠিক করল? তার পরিবারের নিরাপত্তা এতে ক্ষতিগ্রস্ত হবে না তো? মেয়েটা এখনো বিশেষ কিছুই বলেনি। সব না জেনে মন বলে উঠছে মেয়েটা অসহায়। এভাবে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাছাড়া পরিস্থিতির চাপে হলেও এখন মেয়েটা তার দায়িত্ব, যা অবহেলা করবে না সে। আপনমনে নানা রকম ভাবনার মাঝে ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে গেল সীমান্ত। সোফার উপর শুয়ে অলস ভঙ্গিতে টিভির চ্যানেল বদলে চলেছে আয়ুষ। তখনই রান্নাঘর থেকে ট্রে হাতে নিয়ে বেরিয়ে এলেন অন্তরা দেবী। আয়ুষ, কোথায় যাচ্ছ পিসিমণি? হাতে ওগুলো কি গো? অন্তরা দেবী, তুই এখানে কি করছিস একা একা? স্বামীরার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে, তাই পকোড়া গুলো দিতে যাচ্ছি। আয়ুষ, উফ পিসিমনি, আগে বলবে তো। বলেই একটা পকোড়া তুলে নিয়ে ওপরে গেল সে। অন্তরা দেবী, আস্তে খা আয়ুষ, গরম তো। চুমকি চায়ের ট্রেটা নিয়ে আয় ওপরে।
স্বামীরার ঘরে সকলে মিলে গল্পে মশগুল। সিঙ্গেল সোফায় দুপা তুলে বসে আছে দীপ্ত। সারা, অনু, সামিরা বিছানায় পাশাপাশি বসে। এমন সময় আয়ুষ এসে বসল ঠিক স্বামীরার পাশের ফাঁকা জায়গাটাতে। বিছানার ওপর রাখা স্বামীরার হাতের সাথে অসাবধানতাবশত আয়ুষের হাত কিছুটা ছুঁয়ে গেল। এতেই বিকেলের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে স্বামীরার। অনাকাঙ্ক্ষিত ছোট্ট প্রাপ্তিতে চোখ বুজে এলো তার। অন্তরা দেবী পকোড়ার ট্রে হাতে ঘরে ঢুকলেন। পেছনে চা নিয়ে এলো চুমকি। সারা, তুমিও বসো না পিউমনি। এই চুমকি আয় বস। বলা মাত্রই চুমকি খুশি মনে এসে বসে পড়ল সারার পাশে বিছানার এক কিনারায়। কিন্তু অন্তরা দেবী বসলেন না। তাদের আড্ডা দিতে বলেই নিচে চলে গেলেন। আয়ুষ, তা অনুরানীর কি খবর শুনি? আজকাল শুনলাম খুব ট্যুর দিচ্ছিস। অনামিকা, লাইফটাকে পুরোপুরি উপভোগ করার এটাই তো সময় আয়ুষদা। আয়ুষ, তাই নাকি? আমাদেরও একটু বল কিভাবে লাইফ এনজয় করতে হয়। সারা, এই অনু, তুই কি প্রেম করছিস নাকি রে? বয়ফ্রেন্ড কোথায় পেলি তুই? অনু, লাইফে একটা দুটো প্রেম না করলে জীবন বৃথা, জানিস না বুঝি? তোরও তো বিক। স্বামীরা, আহ তোরা থামবি। দীপু এখানে আছে। বাচ্চাদের সামনে এসব কি কথা? বনের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সারা। অজান্তেই তার উপকার করে দিল সামিরা। এক্ষুনি অনু মুখ ফসকে বিক্রমের কথাটা বলে দিচ্ছিল। উফ, বাঁচা গেল। এদিকে এতক্ষণ চুপচাপ সব শুনছিল দীপ্ত। কিন্তু ওকে বাচ্চা বলায় এবার তেতে উঠল সে। দীপ্ত, আমি মোটেও কোনো বাচ্চা নয় বর্দি। আমারও গার্লফ্রেন্ড আছে। এবার দীপ্তর কথায় সকলের চোখ বেরিয়ে আসার উপক্রম। আয়ুষ, তোর আবার গার্লফ্রেন্ড? সারা, কোন নার্সিংহোমে দেখলি রে? অনু, কার কোলে দেখেছিস ভাই? স্বামীরা, এসব কি বলছিস তুই দীপু? দীপ্ত কিছুটা ভাব নিয়ে সোফার উপর দাঁড়িয়ে নিজের কোকড়া চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর দুহাত নাড়িয়ে বলল, দীপ্ত, শান্ত জনগণ। একে একে বলছি। আমার প্রিন্সেস হচ্ছে সবার থেকে বেস্ট। সবার থেকে সুন্দর। সারা, আমার থেকেও বেশি ফর্সা। দীপ্ত, তুমি তো প্রিন্সেসের কাছে পাতিলের ময়লা। ওর উত্তরটা শুনেই মুখ কালো করল সারা। অনু, আমার থেকেও লম্বা। দীপ্ত, তুমি তো তালগাছ। উহুম, আমার প্রিন্সেস অমন্না। দীপ্তর কথায় দপ করে জ্বলে উঠল অনু। স্বামীরা, আমার থেকে নিশ্চয় বড় চুল নয়। দীপ্ত একটা গর্বিত হাসি দিয়ে বলে উঠল, দীপ্ত, তোমার থেকেও বড় চুল বর্দি। আমার থেকেও বেশি বড়। আমি আমার রূপাঞ্জল পেয়ে গেছি। বলে বুকে দুহাত ভাঁজ করে চোখ টিপে দুষ্টু হাসল দীপ্ত। সারা, কে সে? অনু, কোথায় থাকে বল। স্বামীরা, নাম কি রে দীপু? দীপ্ত এবার মাথা চুলকে বলল, দীপ্ত, নাম তো জানি না প্রিন্সেসের। তবে চিলেকোঠার ঘরে। আয়ুষ, নূর। দরজার সামনে অনেকক্ষণ আগেই থেমে গেছে একজনের চলন্ত পাজরা। রুমের ভেতর কেউ টের পেল না সেই থমকে যাওয়া ব্যক্তির হৃদয়ের খবর। এশার নামাজ আদায় শেষে জানালার কাছে এসে দাঁড়াল নূর। বাগানের নিরিবিলি পরিবেশটা এখন আরো বেশি করে তার ভেতরের চাপা একাকিত্বের জানান দিচ্ছে। চাঁদের আলো জানালা গলিয়ে ভেতরে প্রবেশ করছে। স্নিগ্ধ বাতাসের সাথে তাল মিলিয়ে নূরের রেশম কালো চুলগুলো মৃদু তালে উঠছে। মানসপটে ভেসে আসছে এহসানের সাথে কাটানো হাজারো স্মৃতি। অধিক শোকে এখন ভয় তাকে ছুঁতেও পারছে না। জানালা ছেড়ে এবার সে ধীর পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এসে লাগেজ খুলল। পায়ের ব্যথা এখন অনেকটাই কমে গেছে তার, বিধায় ক্রাচের প্রয়োজন নেই। তবে শরীরের ক্ষত সেরে গেলেও মনের ক্ষত এখনো তাজা। লাগেজ থেকে নিজের ডায়েরিটা বের করে টেবিলের সামনে বসল নূর। অতঃপর লিখতে আরম্ভ করল। অবাক দৃষ্টিতে সকলে তাকিয়ে আছে আয়ুষের দিকে। দীপ্ত আয়ুষের কথায় হেসে মাথাটা উপর নিচ ঝুঁকিয়ে বোঝালো নুরি তার প্রিন্সেস। সারা, তুই চিলেকোঠার ঘরে গিয়েছিলি। স্বামীরা, ঠাম্মা জানতে পারলে তোকে আস্ত রাখবে না। দীপ্ত, আরে কিচ্ছু হবে না বর্দি। আমি তো চুপি চুপি গেছিলাম না। চুমকি এতক্ষণে বুঝল পুরো বিষয়টা। তাতেই এবার চেঁচিয়ে উঠল সে। চুমকি, আরে আমি আগে দেখছি তো ওনারে। আমি সুরসুরি ওইডা পরি নাইলে কি এত সুন্দর হইতো। কিন্তু পরিদের তো শুনছি তিল থাকে না উনার গলায় তো। বাকিটা আর বলতে পারল না তার আগেই সীমান্ত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। সীমান্ত, চুমকি, তোকে না বলেছি রাতে চিলেকোঠায় থাকতে? এখানে কি করছিস তুই? যা নিচে যা। চুমকি, আজ্ঞে দাদাবাবু যাই। চুমকি চলে যেতেই সকলের অবাক দৃষ্টি এসে পড়ল সীমান্তের ওপর।
সীমান্ত সেসব পাত্তা না দিয়ে বলল, সীমান্ত, কাল আমি ফ্রি আছি। তোরা চাইলে কাল শপিংয়ে নিয়ে যাব। মুহূর্তেই সবাই সব ভুলে একসাথে আমরা রাজি বলে চেঁচিয়ে উঠল। আয়ুষ, কাল কেন যাবি? এখন তো আরো গেস্ট আসা বাকি। তাদের নিয়ে যাবি না স্যামি? সীমান্ত কেবল ঘাড় বাঁকিয়ে তাকালো আয়ুষের দিকে। তাতেই আয়ুষের বাঁকা হাসিটা গায়েব হয়ে গেল। আয়ুষ, মজা করছিলাম তো ভাই। সীমান্ত আর কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। অনু, চিলেকোঠার ঘরে তো দাভাই থাকে, তাহলে মেয়ে এলো কোথা থেকে? আমাকে কেউ বলবে প্লিজ। সারা, আমি বলছি শোন। দাভাই সেদিন। অনু, আমার ল্যাপটপ কোথায়? তোকে না নিষেধ করেছি ল্যাপটপে হাত দিতে? দরজায় দাঁড়িয়ে অনুকে উদ্দেশ্য করে আয়ান কথাগুলো বলল। নিজের কথার মধ্যে বাধা পেয়ে সারা বিরক্তি নিয়ে তাকালো আয়ানের পানে। অনু, আসলে আমার একটু আয়ুষ, আরে ডাক্তার, এত রাগ করলে চলে নাকি? আসো একটু সুখ দুঃখের গল্প করি। সামিরা, এসো না আয়ান্দা। দীপ্ত, চলে এসো আয়ান্দা। আমরা খুব জরুরি আলাপ করছি। আয়ানের ল্যাপটপে কিছু জরুরি মেইল চেক করার ছিল। তবে সকলের অনুরোধে আর না করল না। কিন্তু সামিরার মাঝারি সাইজের বিছানায় এতজন বসার পর জায়গা ফাঁকা নেই। চুমকি চলে যাওয়ায় সারার পাশের জায়গাটা কেবল খালি অগত্যা সেখানেই বসল আয়ান। অনু, এবার তো বলো কে ওই মেয়েটা? আয়ুষ, শোন, সেদিন আমরা মিশনে গিয়ে শুরু থেকে সব বলে চলেছে আয়ুষ। গল্পে গল্পে চা পাকোড়া প্রায় শেষের দিকে। অবশিষ্ট একটা পাকোড়ায় এবার চোখ পড়ল সকলের। অমনি একসাথে 5টা হাত গিয়ে পড়ল সেই পাকোড়ার ওপর। সারার হাতের ওপর নিজের হাত রাখতেই অস্বস্তি বোধ করল আয়ান। এই মেয়েটা যে কেন ওকে সহ্য করতে পারে না সে বুঝে পায় না। কেউ কারো ওপর বিরক্ত বুঝলে নিজেরও অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। এদিকে সকলের হাতের নিচ থেকে পাকোড়াটা তুলে নিয়েছে সামিরা। আয়ুষের লটকানো মুখটা দেখে মুচকি হেসে হাতের মুঠোয় থাকা পাকোড়াটা আয়ুষের দিকে এগিয়ে দিল সে। তৎক্ষণাৎ সামিরার হাতের ওপর থেকে খপ করে পাকোড়াটা তুলে মুখে পুরে নিল আয়ুষ। তারপর খুশি হয়ে সামিরার গাল দুটো টেনে দিয়ে বলল, আয়ুষ, এই আয়ুষ চ্যাটার্জি তোকে আশীর্বাদ করছে মীরাবাই। স্বামীর ভালোবাসায় ফুলে ফেপে ওঠ। 100 সন্তানের জননী হো তুই। সকলে হাসতে হাসতে হাত উঁচিয়ে আশীর্বাদের ভঙ্গিতে বলে উঠল তথাস্তু। সামিরার মুখ কান লাল হয়ে উঠল। নিদারুণ লজ্জায় দুহাতে সে নিজের মুখ ঢেকে নিল। দরজায় করাঘাত শুনে লেখা বন্ধ করে উঠে গেল নূর। চুমকিকে দেখে কিছুটা হাসার চেষ্টা করেও পারল না সে। কেবল আড়ালে চোখ দুটো মুছে সরে দাঁড়ালো। চুমকি হাসি মুখে নিজের ছোটখাটো ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকল। নূর, কিছু বলবেন আপাই? চুমকি, পড়ি আপা। আমি হইলাম গিয়া চুমকি। আমারে তুমি কইরা বলেন। আমি তো অহনো বুড়ি হইনি। নূর, পড়ি আপা মানে? চুমকি, আপনেরে আমি পড়ি আপাই ডাকুম। বলেই হেসে উঠল চুমকি। নূর, ঠিক আছে চুমকি আপাই। তাই ডাকবেন। এখন বসুন। চুমকি, আমি তো ঘুমাইতে আসছি পড়ি আপা। এখন থাইকা রোজ এইখানেই ঘুমান লাগবো। নূর বুঝল সীমান্ত তার সাথে চুমকিকে থাকতে বলেছে। তাই চুমকিকে বিছানায় ঘুমাতে বলল। চুমকি, কিয়ে বলেন পড়ি আপা? আমি নিচে ছাড়া শুইতেই পারি না। আপনি উপরে ঘুমান। নিজের থেকে বড় একজনকে এভাবে নিচে রেখে উপরে ঘুমাতে নূরের অস্বস্তি হলো। তবে চুমকি তার কোনো কথা শুনল না। ঘড়িতে সময় সকাল 9:45। নূর মহলের সামনে এসে গাড়ি থেকে নামলেন ইকবাল সাহেব, হাফসা বেগম। ইকবাল সাহেব পেছনে থেকে ধরে নামালেন ইকরাম সাহেবকে। খালেক এগিয়ে এসে সালাম জানিয়ে কুশল বিনিময় করে অতঃপর গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে নিয়ে ভেতরে গেল। ইকরাম সাহেবকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন নূরবানু বেগম। দিলরুবা, আয়াত, আরাজ ও মন খারাপ করে এক পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল সাহেব, কাঁদবেন না আম্মা। আপনার ছেলেকে এনে দিয়েছি তো এবার শান্ত হন। নূরবানু বেগম, তোরা কেউ কথা কবি না। চুপ থাক। ইকরাম সাহেব, আম্মা, আমি ঠিক আছি দেখুন। ওদের ওপর আর রাগ করবেন না। হাফসা বেগম, আপনার কথা ভেবে ওনাকে ইকবাল ভাই তাড়াতাড়ি নিয়ে আসছে আম্মা। এবার একটু শান্ত হন আম্মা। তহুরা খানম, ভাইজানের এখন বিশ্রাম দরকার আম্মা। এবার নূরবানু বেগম ইকরাম সাহেবকে ছেড়ে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। নূরবানু বেগম, সবাই নাস্তা কইরা লও। আমি ইকরামের কাছেই আছি। দিলরুবা এবার দ্রুত পায়ে সব প্রস্তুত করতে লাগলো। তারপর নিজের ঘরে গিয়ে ফোনটা তুলে ব্যালকনিতে চলে গেল।
পরপর দুবার ডায়াল করেও সেই পুরনো কথাটি ভেসে এলো। ফোন বন্ধ। দিলরুবা ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে অস্ফুট স্বরে বলল, দিলরুবা, উই মিস ইউ মাস্টার সাহেব। রায়চৌধুরী নিবাসের সামনে নিজের সাদা জিপ গাড়িতে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সীমান্ত। একটু পর পর হাতে থাকা ঘড়িটা দেখে চলেছে সে। তখনই সারা, সামিরা, অনু নিচে নেমে এলো। সকলেই একেবারে তৈরি হয়ে এসেছে। পেছনে পেছনে আয়ানের হাত ধরে এগিয়ে এলো দীপ্ত। অনেক কষ্টে মাকে রাজি করিয়েছে সে। চোখে মুখে তাই রাজ্যের খুশি উপচে পড়ছে তার। এদিকে নিজের হোয়াইট লেডিস শার্টের হাতা গোটাতে গোটাতে সারা এগিয়ে গেল সীমান্তের কাছে। সারা, দা ভাই, আমরা রেডি, চল। আয়ান, দা ভাই, আমার গাড়িতে জায়গা আছে। আমি না হয় আয়ুষদা, দীপুকে নিয়ে এগোই। সীমান্ত পুনরায় হাতের ঘড়িটাই চোখ বুলিয়ে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। আয়ুষ নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে এসে সীমান্তের সামনে দাঁড়িয়ে বলল, আয়ুষ, চল স্যামি। সীমান্ত, তোরা এগো। আয়ুষ, নয়, আমি তোর জিপে উঠেই যাব। কতদিন পর বাড়ি আসছি, জিপে না গেলে মান থাকবে বলতো। সামিরা, আমিও যাব দা ভাই। এবার আয়ুষ উঠে পড়ল জিপে। ওর দেখা দেখি সামিরা দীপ্ত ও উঠে গিয়ে সিট দখল করে নিল। সারা, আমি কোথায় বসবো দি? সামিরা, একটু কষ্ট করে ওই গাড়িতে চলে আয় না প্লিজ বনু। অনু, চল সারা, দার গাড়িতে বসি। অগত্যা সারা, অনু গেল আয়ানের গাড়ির দিকে। আয়ুষ জিপের ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল, আয়ুষ, এই স্যামি, এবার তো চল ভাই। সীমান্ত, 5 মিনিট। 5 মিনিট হওয়ার আগেই বাগানের দিক থেকে দৌড়ে এলো চুমকি। এরপর হাতের কাগজটা এগিয়ে দিল সীমান্তের কাছে। কাগজটা খুলল সীমান্ত। এই হাতের লেখাটা ওর চেনা। ডায়েরির ওপরে দেখেছিল সে এই হস্তাক্ষর। ছোট্ট চিরকুটে স্পষ্ট অক্ষরে লেখা, আমার কিছু লাগবে না। সীমান্তের এবার কিছুটা বিরক্ত লাগলো। চুমকিকে দিয়ে নূরের কিছু লাগলে লিস্ট করে দিতে বলেছিল, কিন্তু এখন লেখাটা পরেই মাথা গরম হয়ে গেল তার। কাগজটা হাতের মুঠোয় ভরে পকেটে ঢুকিয়ে নিল সে। তারপর গিয়ে ড্রাইভিং সিটে বসে রইল। আয়ুষ, কি দিল রে চুমকি তোকে? সীমান্ত সে কথার উত্তর না দিয়ে চুপচাপ বসেই রইল। আয়ুষ, এই শালা, এত ভাব নিচ্ছিস কেন? আমি তো। সীমান্ত, দীপু, সামনে এসে বসো। আয়ুষ, মানে? তাহলে আমি কোথায় বসবো? সীমান্ত, চুপচাপ পেছনে গিয়ে বসো। আর একটা কথা বললে বাইরে দাঁড়িয়ে থাকবি। দীপ্ত ঝটপট নেমে এলো সামনে। আয়ুষ গিয়ে বসল সামিরার পাশে। তবে চুপচাপ থাকা ওর ধাতে নেই। সীমান্তের বারণ অমান্য করে পুরো রাস্তা ননস্টপ বকবক করে চলল সে। সামিরা মুগ্ধ হয়ে সেসব আজগুবি গল্প শুনে চলেছে। ওদের জিপটা এগিয়ে যেতেই আয়ান এবার নিজের গাড়ি ছাড়ল। পেছনে অনামিকা, সারাও বকবক করে চলেছে। কিছুদূর যেতেই আয়ানের একটা কল আসায় গাড়িটা সাইডে থামিয়ে রিসিভ করল সে। আয়ান, হ্যালো। আয়ান স্পিকিং। সরি, আই কান্ট হেয়ার ইউ। হ্যালো হ্যালো। আয়ান ওপাশ থেকে কিছুই শুনতে না পেয়ে এবার বেশ বিরক্ত হয়ে পেছনে সারা, অনুকে উদ্দেশ্য করে বলল, আয়ান, তোমরা চুপ করবে। অনু সারা এবার চুপ হয়ে গেল। কথা শেষ করে আয়ান লুকিং গ্লাসে দেখতে পেল বনের ফুলে থাকা মুখ, তার পাশে সারার রাগী দৃষ্টি। আয়ান বুঝল না তার দোষটা কোথায়। কলকাতার এক বিলাসবহুল শপিং মলের সামনে এসে থামল সীমান্তের জিপ। তার পেছনে আয়ানের গাড়ি। একে একে সামিরা, দীপ্ত, সারা, অনু সকলে নেমেই মলের ভেতর চলে গেল। গাড়ি পার্কিং করে এসে আয়ান দীপ্তকে কাছে ডেকে বলল, আয়ান, আইসক্রিম খাবি? দীপু, দীপ্ত, এটা কি না করার মতো কাজ আয়ানদা? আয়ান, ঠিক আছে, সবাইকে বল আইসক্রিম বারে আসতে। আয়ানের বলতে দেরি, সবাই হাজির হতে দেরি নেই। সারা, অনু, সামিরা কিছু নিয়ে হাসাহাসি করতে করতে আইসক্রিম খাচ্ছে। তাদের সকলের আনন্দ দেখে ভালো লাগলো আয়ানের। আয়ুষের সাথে একের পর এক পাঞ্জাবি দেখে চলেছে সীমান্ত। কোনোটাই ওর ঠিক লাগছে না। অন্যদিকে আয়ুষ যা দেখছে তাই যেন পছন্দ হয়ে যাচ্ছে। সীমান্ত, আয়ুষ, তুই বরং দেখ ওদের কতদূর হলো, আমি দেখে আসছি। লেডিস কর্নারের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল কর্নারের সামনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক আবৃত দুজন মহিলার দিকে। সীমান্তের মনে পড়ল নূরের বোরখাটা সেদিন দুর্ঘটনায় কিছুটা ছিঁড়ে গিয়েছিল। এবার সেদিকেই এগিয়ে গেল সীমান্ত। সেলসম্যান, গুড মর্নিং স্যার। সীমান্ত, মর্নিং। সেলসম্যান, বলুন স্যার, কেমন আওয়াজ আচ্ছেন?
সীমান্ত পাশের দুজনকে দেখিয়ে ইশারায় বোঝালো এরকম। সেলসম্যান, বরকার সাইজ বলুন স্যার। সীমান্ত, সাইজ। সেলসম্যান, 52-54। আচ্ছা, না হলে ম্যামের হাইট বলুন। সীমান্ত, অ্যাভারেজ। সেলসম্যান এবার কিছুটা আন্দাজ মতো প্রয়োজনীয় সব প্যাকেট করে দিল। সারা, অনু একসাথে নিজেদের জন্য ড্রেস পছন্দ করে চলেছে। পাশের কিডস কর্নারে দীপ্তকে নিয়ে গেছে সামিরা। নিজের জন্য কয়েকটা টপস নিয়ে সারা এগিয়ে গেল ট্রায়াল রুমের দিকে। দূর থেকে এক জোড়া চোখ তাকে অনুসরণ করে সেদিকেই এগুলো। ট্রায়াল রুমের সামনে যেতেই ভেতর থেকে একটি হাত সারাকে টেনে নিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। মুহূর্তের মধ্যেই হকচকিয়ে গেল সারা। তবে চেঁচানোর সুযোগ অবধি পেল না সে। সামনের মানুষটিকে দেখেই সারা পুলকিত হয়ে উঠল। 25-26 বছরের এক যুবক দাঁড়িয়ে আছে। তার লালচে চুলগুলো কপালের ওপর ছড়িয়ে আছে, বাম পাশে ভ্রুর ওপর একটা কাটা দাগ, গালে ট্রিম করা দাড়ি, গলায় ব্লেড আকৃতির বর্ষর লকেট। পরনে ফিটিং সাদা টি শার্ট, কালো স্টাইলিশ জিন্স, কানে প্লাটিনামের রিং, হাতে আকাশি রঙের চেইন ব্রেসলেট। সারা, বিক্রম। বিক্রম, সারা ডার্লিং, কল মি বিকি, তোমাকে অনেক হট লাগছে, গিভ মি এ হাগ। সারা, না বিক্রম স্যার। বিক্রম সারার নিষেধ না শুনে নিজের মতো আলিঙ্গনে আবদ্ধ করে নিল সারাকে। সময়ের সাথে সাথে হাতের বাঁধন দৃঢ় হলো তার। সারাকে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের দিকে এগিয়ে গেল বিক্রম। লাইট পিঙ্ক লিপস্টিকে রাঙানো ঠোঁট দুটো নিজের কালচে ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল সে। সারা ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করল, তবে বিক্রমের শক্তির সাথে সে পেরে উঠল না। এদিকে দাঁতের ঘর্ষণে পিষ্ট হতে লাগলো সারার কোমল ওষ্ঠদ্বয়। বিক্রমের হাত বিচরণ করে বেড়াচ্ছে সারার শরীরের প্রতিটি অঙ্গে। কোমরে রাখা ডান হাতটা এবার নেমে এলো নিতম্বের দিকে, সেখানে হাতের চাপ বাড়িয়ে সারাকে আরো জোরে চেপে ধরল বিক্রম। এতেই সারার মুখ থেকে একটা অস্পষ্ট গোঙানি বের হলো। ঠোঁট থেকে ধীরে ধীরে নেমে এবার গলায় গভীর চুম্বনের সাথে কামড়াতে শুরু করল বিক্রম। বাম হাতটা আস্তে আস্তে শার্ট গলিয়ে ভেতরে প্রবেশ করিয়ে স্পর্শ করল সারার মেদহীন পেট। কোমল শরীরের স্পর্শে ক্রমেই বিক্রমের কামড় হিংস্র হয়ে উঠছে। পেট থেকে বাম হাতটা অন্তর্বাসের ওপর থেকে আঁকড়ে ধরল সারার নরম ডান স্তন। এতক্ষণ ফুপিয়ে কাঁদতে থাকা সারা এবার কিছুটা জোরে কেঁদে উঠল। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠল বিক্রম। সারার শার্ট ধরে এক হ্যাচকা টান মারতেই শব্দ করে দুটো বোতাম খুলে পড়ে গেল মেঝেতে। অন্তর্বাসের ফিতাটা টেনে নামিয়ে ফেলার আগেই নিজের সর্বশক্তি দিয়ে বিক্রমকে ধাক্কা দিয়ে বসে পড়ল সারা। তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। বিক্রম তীব্র বিরক্তি নিয়ে বলল, বিক্রম, কি সমস্যা? বাচ্চাদের মতো করো না। সারা, বিক্রম, তোমাদের এই এক প্রবলেম, এটিচিউড। বলেই পাশের চেয়ারটায় একটা লাথি মেরে বেরিয়ে গেল বিক্রম। আয়ান নিজের জরুরি ফোনটা রিসিভ করে কখন লেডিস কর্নারের দিকে এসেছে বুঝতেই পারেনি। অন্যমনস্কভাবে হাঁটতে গিয়ে কারো সাথে ধাক্কা লেগে গেল তার। আয়ান, সরি ব্রো, দেখিনি। বিক্রম, ফাক সরি, ইউ বাস্টার্ড। আয়ান রেগে প্রতি উত্তরে কিছু বলার আগেই সেই একই ট্রায়াল রুম থেকে সারাকে বের হতে দেখে থমকে গেল সে। অতঃপর চমকে তাকালো রুমের বাইরে নোটিশ বোর্ডের বড় বড় অক্ষরে লেডিস অনলি লেখাটার দিকে। এবার নিজের পেছনে ফিরে দেখল বিক্রম বাইরে চলে যাচ্ছে। হতভম্ব হয়ে আয়ান কেবল এগিয়ে গেল সারার দিকে। সারার ফর্সা এখন মুখটা অনেকটা লালচে, চুলগুলো কিছুটা এলোমেলো, গলায় ছোট ছোট লালচে দাগ, পরনের শার্টটা কুঁচকানো, সেই সাথে ওপরে দুটো বোতাম খোলা থাকায় দু আঙুলের আঁচড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। সেদিকে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নিল আয়ান। সারা আয়ানকে দেখেও কোনো রূপ প্রতিক্রিয়া না করে চুপচাপ এগিয়ে গেল সামনের দিকে। আয়ানের পরিণত মস্তিষ্ক বুঝে নিল সারার সাথে ওই আগন্তুক পূর্ব পরিচিত, এবং বুঝল তাদের সম্পর্কের গভীরতা। নূরমহলের আধোখলা দরজা দিয়ে থেকে থেকে উচ্চ শব্দে পড়ার আওয়াজ ভেসে আসছে। সিঁড়ি বেয়ে দোতলার ডান সারির প্রথমের এই বর্ষর রুমের দুপাশে দুটো সিঙ্গেল বিছানা, তার পাশে লাগোয়া স্টাডি টেবিল, দেওয়াল জুড়ে আকাশি ওয়ালপেপারে চাঁদ তারার প্রতিচ্ছবি, বাম পাশের ওয়ালপেপারে কাঁচা হাতের নানা রকম আঁকিবুকি। মাঝারি দুটো আলমিরার মধ্যে বাম দিকের আলমিরার নিচের তাকের থেকে বেরিয়ে আছে পায়জামার অংশ, মাঝ বরাবর একটা ড্রেসিং টেবিল, দুদিকের স্টাডি টেবিলের সামনেই রয়েছে জানালা, সাথে লাগোয়া ওয়াশরুম,
ডান পাশের স্টাডি টেবিলের ওপর স্তরে স্তরে সাজানো পাঠ্য বই, ছোট্ট একটা অ্যালার্ম ক্লক, এলোমেলো রুবিক্স কিউব, পেন হোল্ডার, খুলে রাখা জ্যামিতি বক্স। অপরদিকের এলোমেলো বিছানায় ছড়িয়ে আছে বই, খাতা, পেন্সিল। বালিশের উপর একটা খাতা নিয়ে দুপাশে পা ছড়িয়ে সামনে ঝুঁকে বসে সেই খাতাটায় স্পাইডারম্যানের ছবি আঁকার চেষ্টা করছে আরাজ। ঘষাঘষি করতে করতে কলমের নিব ভেঙে কালি মাখামাখি হয়ে গেল তার। আরাজ বিরক্তি নিয়ে একটানে পেজটাকে ছিঁড়ে নিজের ডাস্টবিনে ছুঁড়ে ফেলার সময় দেখল ডাস্টবিন ভর্তি হয়ে কিছু কাগজ বাইরে পড়ে আছে। আরাজ একটা দুষ্টু হাসি হেসে কাগজটা ছুঁড়ে মারল স্টাডি টেবিলের সামনে বসা আয়াতের ওপরে। আয়াতের অঙ্ক করতে থাকা হাতটা থেমে গেল। চশমাটা হালকা ঠেলে ঘাড় বাঁকিয়ে পেছনে আরাজের দিকে তাকালো সে। আরাজ আবার তখন পাশের বইটা টেনে নিয়ে জোরে জোরে পড়ে চলেছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল ভেজে ভরা মন। মানুষ হইতে হবে, এই তার পণ। কুসুম কুমারী দাস সংক্ষিপ্ত। আয়াত পড়ছিস তো আদর্শ ছেলে, তাহলে কাজ এমন খচ্চরের মতো কেন? পাজি ছেলে একটা। আরাজ এবার বই থেকে চোখ সরিয়ে অবাক হবার ভান করে দুহাতে গাল ধরে বলল। আরাজ, তওবা তওবা। ছোট হুজুর দেখছি গালি দেয়। বড় ভাইকে সম্মান করে না। ছি ছি। আয়াত আর কথা না বাড়িয়ে পুনরায় অঙ্কে মন দিল। আরাজ বুঝল ওকে বিরক্ত করা যাবে না, তাই পা টিপে টিপে রুমের বাইরে চলে গেল। ইকরাম সাহেব বেঘোরে ঘুমাচ্ছেন। আরাজ এসে দরজার ফাঁক দিয়ে উকি মেরে বিছানার পাশে বসল, তারপর কাউকে না দেখে ইকরাম সাহেবের কানে সুরসুরি দিল। যখন দেখল তিনি উঠছেন না, তখন আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগল। পাশের টেবিল থেকে সিগনেচার পেনগুলো দেখে বাঁকা হেসে সেগুলো নিয়ে ইকরাম সাহেবের মুখে পরম যত্নে আঁকিবুকি কেটে চুপচাপ চলে গেল বাইরে বাগানে। হাফসা বেগম ইকরাম সাহেবের খাবার নিয়ে এসে টি টেবিলের উপর রেখে ঝুঁকে ওনাকে থাকতে গিয়েই হঠাৎ চেঁচিয়ে উঠলেন। ওনার চিৎকারে সকলে এসে জড়ো হয়ে গেছে। ইকরাম সাহেব নিজে উঠে বসলেন। ইকবাল সাহেব, কি হয়েছে ভাবি? দিলরুবা, আব্বু ঠিক আছে তো আম্মু? হাফসা বেগম কিছু না বলে সরে দাঁড়ালেন। ইকরাম সাহেবকে দেখেই সকলে একসাথে হেসে উঠল। তিনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তহুরা খানম, নিশ্চয় এটা আমার বড় ছেলের কাজ। আরাজ আরাজ। হাফসা বেগম, আহ থাক তো ছোট। ওকে কিছু বলিস না। আমার তো মজাই লাগছে ওনাকে দেখে, হাহা। ইকরাম সাহেব, তুমি আর ওকে কিছু বলো না তহুরা। ওরাই তো এবাড়ির প্রাণ। ইকরাম সাহেবের কথায় আর আপত্তি করল না কেউ। সবাই নিজের ঘরে ফিরে গেল। হাফসা বেগম বসলেন ইকরাম সাহেবের পাশে। ইকরাম সাহেব, আমাকে দেখে মজা লাগছে তোমার হাফসা? হাফসা বেগম, লাগছেই তো। আপনি আয়নায় দেখেন। ইকরাম সাহেব উঠে গিয়ে দেখলেন তার সারা মুখে সিগনেচার পেনের আঁকিবুকি। এবার নিজেও হেসে ফেললেন। ইকরাম সাহেব, দুষ্টু দুটো বাড়িটা মাতিয়ে রাখে হাফসা। হাফসা বেগম, আপনার ছেলেই ওদের আরো বিগড়েছে। আপনার মনে নেই ও ছোটবেলায় কেমন ছিল? ইকরাম সাহেব, আমার ছেলেমেয়েগুলো যে কেমন আছে। হাফসা বেগম নিজেও আর কিছু বলতে পারলেন না। অজানা কারণে তার বুকটা ও যে একইভাবে পুড়ছে। শপিং মলের ফুড কর্নারে বসে আছে সবাই। সীমান্ত শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে এসে সবার উদ্দেশ্যে বলল। সীমান্ত, সারাকে দেখছি না যে। সামিরা, আমিও অনেকক্ষণ দেখিনি দা ভাই। অনু, আমি ফোন দিয়েছিলাম, বলল ও ওয়াশরুমে আছে। আসছে। সীমান্ত নিজের ফোনটা বের করে কল করার আগেই ওদের দিকে এগিয়ে এসে সামিরার পাশে বসল সারা। সীমান্ত গিয়ে বসল আয়ুষের পাশের চেয়ারে। তারপর সবাইকে অর্ডার করতে বলল। অনু, এই সারা তুই হঠাৎ স্কার্ফ পরেছিস যে? সারা, আসলে স্কার্ফটা এত সুন্দর যে দেখেই পছন্দ হয়ে গেল, তাই আর কি। সরার কথা শুনে ভেতর থেকে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল আয়ানের ঠোঁটে। ফোন থেকে চোখ সরিয়ে সে সোজাসুজি তাকালো সারার দিকে। চুলগুলোয় এখন কিছুটা গোছানো ভাব সারার। জলের ঝাপটা দেওয়ার ফলে মুখের চারপাশে ছোট চুলগুলো হালকা ভেজা, ঠোঁট দুটো পুনরায় বেবি পিঙ্ক লিপস্টিকে রাঙানো, সেই সাথে গলায় একটা নতুন মখমলের কালো স্কার্ফ জড়ানো। একমনে প্লেটের স্যান্ডউইচের দিকে তাকিয়ে আছে সারা। দৃষ্টি সরিয়ে আবার ফোনে মনোযোগ দিল আয়ান। কেউ না জানলেও সে তো জানে সারার স্কার্ফের আড়ালের রহস্য। রায়চৌধুরী নিবাসের সামনে এসে গাড়ি থেকে নামলেন এক পঞ্চাশোর্ধ্ব রমণী। তার শুভ্র মুখশ্রীর সাথে স্বাস্থ্যবান চেহারায় লেপ্টে আছে আময়িক হাসি।
সিঁথিতে চওড়া করে সিঁদুর, পরনে গাঢ় সবুজ পাড়ের মেরুন কাতান শাড়ি, দুহাতে স্বর্ণের বালার সাথে শাখা পলা। যেন আপাদমস্তক একজন বাঙালি গৃহবধূ। তারপর নামলো এক 22 বছরের কিশোরী। মাঝারি গড়নের গোলগাল শ্যামলা চেহারার সাথে প্লাটিনামের রিমলেস চশমা, ঘাড়ের নিচ অব্দি উন্মুক্ত স্টেইট চুল, গায়ে শর্ট কুর্তির ওপর হ্যান্ড ওয়ার্কের কোটির সাথে ঢোলা পাজামা, পায়ে হোয়াইট স্নিকার্স। সেও হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে সামনের বাড়িটির দিকে। এরপর বাম পাশ থেকে নেমে এলো 1 বছর 24-এর তরুণী। মুখে সূক্ষ্মভাবে করা মেকআপের আস্তরণ। পিঠ সরানো কার্ল করা চুলগুলো সামনে দুপাশে এলিয়ে রাখা। লম্বা ছিপছিপে গড়নের ফর্সা মেদহীন শরীরের সাথে লেপ্টে আছে ডার্ক পিঙ্ক ক্রপ টপ, ব্ল্যাক পেন্সিল স্কার্ট। সেই সাথে মিল রেখে ঠোঁটেও ডার্ক পিঙ্ক ম্যাট লিপস্টিক, দুপায়ে হাই ব্ল্যাক স্টিলেটো। চোখের রোদ চশমাটা খুলে বিরক্তির সাথে আশেপাশে তাকিয়ে গটগট পায়ে হেঁটে ভেতরে চলে গেল সে। সাইনাকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে একটা হাসি দিল দারোয়ান রামদয়াল। রামদয়াল, ভালো আছো দিদিমণি? সাইনা, আমাকে দিদিমনি বলবে না, ওকে? রামদয়াল কিছু বুঝল না, শুধু তাকিয়ে রইল সাইনার যাওয়ার দিকে। তারপরই একটা স্নিগ্ধ কণ্ঠ কানে ভেসে এলো। শৌখিনী দেবী, কেমন আছো রামুদা? রামদয়াল, আরে বর্দিমণি, কতদিন পর এলে বলো দেখি। তা ভালো আছো তো সব? সিমি, ভালো আছি বলেই না আসতে পারলাম রামু কাকা। রামদয়াল, ছোট্ট মামুনি তো বড় হয়ে গেছে দেখি। সিমি, তুমিও তো বুড়ো হয়ে গেছো রামু কাকা। রামদয়াল এবার জোরে জোরে হেসে উঠলেন। সেই সাথে যোগ দিলেন শৌখিনী দেবী ও সিমি। লিভিং রুমে বসে ননিবালা দেবী তার সামনে সমরেশ বাবু, অমরেশ বাবু, প্রতিমা দেবী, শর্মিলী দেবী, অন্তরা দেবী সহ বাড়ির সকলে পুজোর আলোচনা করে চলেছেন। অমরেশ বাবু, ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর ভরসা করে থাকলে হবে না বর্দা। তার থেকে বাগানেই প্যান্ডেল হোক। সমরেশ বাবু, নিমন্তন্নগুলো তো প্রায় হয়ে এলো। প্রতিমা দেবী, ক্যাটারিংয়ের রান্না নয়, রান্নার ঠাকুর আনতে হবে কিন্তু। তবেই না পুজো। শর্মিলী দেবী, বর্দি তোমার বাপের বাড়িতে বলেছ। আগের বার কেউ তো আসতে পারেনি, এবার না এলে কেমন দেখায়? ননিবালা দেবী, যেই আসুক তয় ওই হতচ্ছাড়ার আসন চলব না। মায়ের পূজায় আমি কোনো ঝামেলা মানুম না। সমরেশ বাবু, আহ মা, রাঘব তো থাইল্যান্ড আছে। প্রতিমা দেবী, তুমি কি করে জানলে? নিশ্চয় কথা হয়। সমরেশ বাবু, আমি কি যে খোঁজ নিই বলতো? ওই না আমাকে বারবার ফোন করে করে কলিং বেলের শব্দে থেমে গেলেন সমরেশ বাবু। প্রতিমা দেবী দরজা খুলে দিলেন। মুখে একটা চৌড়া হাসি নিয়ে ভেতরে প্রবেশ করল সায়না। ওকে দেখে খুশি হলেও বেশভূষায় সন্তুষ্ট হতে পারলেন না কেউই। তবুও প্রতিমা দেবী, শর্মিলী দেবী এগিয়ে এলেন। সায়না প্রতিমা দেবীকে প্রণাম করার চেষ্টা করল, তবে বাদ সাধল তার পরনের সরু স্কার্টটা। প্রতিমা দেবী, থাক থাক মা, প্রণাম করতে হবে না। কেমন আছো তুমি? সায়না, ভালো আন্টি। তোমরা বলো আঙ্কেল তুমি কেমন আছো? সমরেশ বাবু, আমিও ভালো মামনি। আসতে কোন প্রবলেম হয়নি তো? সায়না মাথা ঝাঁকিয়ে না করল, তারপর এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। ননিবালা দেবী সায়নার হাঁটু থেকে নগ্ন পা দুটো দেখেই তেতে উঠলেন। কিছু বলতে মুখ খোলার আগেই বড় মেয়েকে দেখে হাসি মুখে সেদিকে এগিয়ে গেলেন। শৌখিনী দেবী মাকে জড়িয়ে ধরলেন। সিমি প্রণাম করতে এগিয়ে গেল মামিদের দিকে। একে একে সবাইকে প্রণাম করে কুশলাদি জিজ্ঞেস করে চলেছে সে। অন্তরা দেবী, জামাইবাবু আসেনি কেন রে বর্দি? সিমি, পাপার তো এখন কোনো অফ নেই মাসিমণি। শৌখিনী দেবী, ওদের কি আর পুজো আছে বল? কতবার বলেছি দেশে ফিরে চলো, শুনলে তো আমার কথা? শর্মিলী দেবী, সে কি ভাই, এত ভালো চাকরি কজন পায় বলতো? শৌখিনী দেবী, ভালো না ছাই। কত পুজো পার্বণ যাই, কটা দিন আসতে পারি বলো দেখি? কষ্টে আমার বুকটা ফেটে যাই মেজ বৌদি। প্রতিমা দেবী, এবার আসুক দেবাশিসদা, একেবারে বেঁধে রেখে দেব। ওনার কথায় চোখে জল নিয়ে হেসে ফেললেন শৌখিনী দেবী। অমরেশ বাবু, একদম ঠিক বলেছ বৌদি। সায়না অনেকক্ষণ ধরে উসখুস করে অবশেষে জিজ্ঞেস করেই ফেলল। সায়না, আর কাউকে দেখছি না। বাকিরা কোথায় আন্টি? সিমি, তাই তো মাসিমণি, সারা অনু ওদের কাউকে দেখছি না কেন? উত্তরে অন্তরা দেবী কিছু বলার আগেই বাইরে জিপের হর্ন শোনা গেল। অন্তরা দেবী, ওই তো শপিং থেকে চলে এসেছে সবাই।
সীমান্তকে ভেতরে প্রবেশ করতে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল সায়না। এক ছুটে দৌড়ে জড়িয়ে ধরতে গেলেই সীমান্ত বাম দিকে সরে গেল। ফলে পেছনে আয়ুষের সাথে কিছুটা ধাক্কা লেগে গেল তার। আয়ুষ ওর কাঁধ ধরে দাঁড় করিয়ে বলল, আয়ুষ, এ কি শেয়ানা? প্যারিস থেকে একেবারে আমার উপর ল্যান্ড করলে নাকি? সায়না, কি? সায়নার কাঁধে আয়ুষের আলগোছে ছুঁয়ে থাকা হাতটা দেখে চোখ দুটো কুঁচকে উঠল স্বামীরার। এতক্ষণের হাসি খুশি ভাবটা বদলে এখন মুখটা গম্ভীর হয়ে গেছে তার। সায়নার হাতটা সরিয়ে দিয়ে সে চুপচাপ গাল ফুলিয়ে ভেতরে চলে গেল। স্বামীরাকে দেখেই হাসি মুখে এগিয়ে এসে শক্ত করে ঝাপটে ধরল সিমি। স্বামীরা ও সিমিকে পেয়ে একটু আগের রাগ ভুলে গল্পে মেতে উঠল। সিমি, মিস ইউ সো মাচ সুমু। স্বামীরা, আমিও তোকে খুব মিস করেছি রে। এত দিন পরে আসলি কেন বলতো? আগে এলে কি হতো? অনু, আমাদের কি মনে টনে রেখেছ সিমিরি? সিমি, তোদের কি ভোলা যায় বলতো বনু? আয় আয় বুকে আয়। এই সারা তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আয়। সারা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়াতেই সকলে ওকে গ্রুপ হাগ করার জন্য টেনে নিল। সিমি, কেমন আছো দা ভাই? সীমান্ত, ভালো। বলে হাত বুলিয়ে দিল সিমির মাথায়। সিমি তৃপ্তির হাসি হেসে উঠল। কে বলেছে তার বড় ভাই নেই? শৌখিনী দেবীকে প্রণাম করল আয়ুষ। সীমান্ত, আয়ান। সীমান্ত, কেমন আছো বড় পিসি? শৌখিনী দেবী, আমার ছোট্ট সমুটা কত বড় হয়ে গেছে। আয়ুষ, ঠিক সময়ে বিয়ে দিলে স্যামি এখন 3 বাচ্চার বাপ হতো গো বড় পিসিমণি। আয়ান, তাহলে তোমার বাচ্চা দুটো কই আয়ুষদা? আয়ুষ, তোরা বুঝবি না রে। আমার দীপুটা তো কবে থেকে বলছে বিয়ের কথা। দীপ্ত, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই না আয়ুষদা। আয়ুষ, তোর কথা কে বলেছে রে ফুটবল? আমি বলছি আমার দীপিকার কথা। তুই বুঝবি না। যা চুপচাপ বড় পিসিকে প্রণাম কর। শৌখিনী দেবী, থাক থাক, ও ছোট মানুষ। তুই আমার কাছে আয় তো দীপু। দীপ্ত প্রণাম করে গিয়ে দাঁড়ালো ওনার কাছে। তারপর বলল, দীপ্ত, আমি তো প্রণাম করলাম, এবারে আশীর্বাদ কর। শৌখিনী দেবী, কি আশীর্বাদ চাই দীপু বাবুর? দীপ্ত কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে নিয়ে বলল, দীপ্ত, হ্যাঁ, পেয়েছি আমি, যেন তাড়াতাড়ি প্রিন্সেসকে বিয়ে করে নিয়ে হানিমুনে যেতে পারি এটা। শৌখিনী দেবী সহ বড়রা ভাবলেন দীপ্ত কোনো কার্টুনের কথা বলছে। এদিকে স্বামীরাদের অবাক দৃষ্টি এসে পড়ল দীপ্তর ওপর। আয়ুষ রীতিমতো কাশতে শুরু করেছে। সীমান্ত কেবল দীপ্তর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড। সাবাস বেটা। এই না হলে আমার ছেলে। একেবারে বুলেটের গতিতে এগুচ্ছে। সদর দরজায় দাঁড়িয়ে দেবলীনা দেবীর হাত ধরে এগিয়ে এসে কথাটা বললেন অনিমেষ বাবু। দেবলীনা দেবীর রুটিন চেক আপ শেষে মাত্রই ফিরলেন তারা। কথাটা কানে যেতেই দীপুকে চোখ রাঙানি দেখালেন দেবলীনা দেবী। আয়ুষ কপাল চাপড়ে বলে উঠল, আয়ুষ, 16 কলা পূর্ণ হলো এবারে। যেমন বাপ তেমন ছেলে। ড্রয়িং রুমে সোফায় বসে একে একে সব শপিং ব্যাগ খুলে দেখতে বসেছেন সবাই। সেই সাথে রয়েছে শৌখিনী, অন্তরা দেবীদের আনা উপহার সামগ্রী। সারা অনেক আগেই ওপরে চলে গেছে। অনু, সামিরা মিলে সবার ব্যাগগুলো বুঝিয়ে দিচ্ছে। সিমি, তোদের সাথে তো আমার ড্রেসগুলো মিলবে না রে সুমু। বলেই কিছুটা মন খারাপ করল সিমি। সামিরা আলতো হেসে ওর দিকে দুটো ব্যাগ এগিয়ে দিল। অনু, আমরা তো আগেই জানতাম তোমরা আসবে, তাই দাভাই তোমাদের জন্যও নিয়েছে সিমিতি। আমাদের সবার একই রকম ড্রেস দেখ। এতক্ষণ সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে ফোন দেখছিল সায়না। সীমান্ত ওর জন্য ও ড্রেস এনেছে শুনে এবার উৎসাহ নিয়ে বলল, সায়না, কই দেখি আমার ড্রেসটা। সামিরা চুপচাপ এগিয়ে দিল ব্যাগগুলো। নীলচে সাদা মিশেলের হালকা একটা কাঞ্জিভ্রম, অপরটা লালের সাথে সোনালি কারুকাজ করা কুর্তি। দুটোর একটাও পছন্দ হলো না সায়নার। মুখটা চুপ সে গেল তার। শরীর ঢাকতে এই কাপড়গুলো তার জন্য বড্ড বেশি হয়ে যায়। টেবিলের ওপর পড়ে থাকা অবশিষ্ট ব্যাগটা দেখে কৌতূহল বশত সেটা হাতে তুলে নিল সায়না। তখনই খপ করে ওর হাত থেকে ব্যাগটা কেড়ে নিল সীমান্ত। সায়না, ওই ব্যাগটায়। সীমান্ত, এটা তোমার জন্য না। বলেই ব্যাগটা নিয়ে ওপরে চলে গেল। অপমানে সায়নার শুভ্র মুখশ্রী জ্বলে উঠল। নিজের হাই স্টিলেটোয় গটগট শব্দ তুলে সে এগিয়ে গেল গেস্ট রুমের দিকে। ঘড়িতে সময় রাত 1টা বেজে 38 মিনিট, আকাশে ছড়িয়ে আছে অজস্র তারার ঝলকানি। মৃদু ঠান্ডা বাতাস বয়ে আনছে ছাদের এদিক সেদিকে ছড়িয়ে থাকা ফুলের সুবাস।
রাতের নিস্তব্ধতা যেন আরো মনোরম করে তুলেছে পরিবেশটাকে। রেলিংয়ের ওপর হাত রেখে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে সারা। প্রকৃতির এত আয়োজন তার বিষাদ মনকে ছুঁতে পারছে না। সম্পর্কের সমীকরণ মেলাতে আজ এত কষ্ট হচ্ছে কেন? অনুভূতি কি পুরনো হয়ে যায়? সময়ের সাথে সাথে কি সত্যি মানুষ বদলে যায়, নাকি বেরিয়ে আসে মুখোশের আড়ালের হিংস্র রূপ? নিজের মনে এসবই ভেবে চলেছিল সারা। হাতের ফোনটা বেজে উঠায় ধ্যান ভাঙল তার। স্ক্রিনে ভেসে উঠছে যেন নামটা। ফোন রিসিভ করে কানে ধরল সারা। জোনাকি, এখনো ঘুমাসনি না? নিশ্চয় ওই জানোটার কথা ভাবছিস। সারা, ঘুম আসছে না তো জানু। জোনাকি, এখন কি করে ঘুম আসবে? আচ্ছা, তোর কি উচিত না হারামিটাকে পুলিশে দেওয়া? সারা, জানি না, আমার আর কিছুই ভালো লাগছে না। জোনাকি, তোকে আমি 3 মাস আগেই নিষেধ করেছিলাম ওকে অ্যাকসেপ্ট করিস না। সারা, জোনাকি, আচ্ছা এসব থাক। ঘুরতে যাবি? মনটা হালকা হবে। সারা এবার কিছুটা ফুপিয়ে কেঁদে উঠে বলল। সারা, আমার যে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে কলটা কেটে চোখ মুছে পেছনে তাকানোর আগেই সারার কানে এলো কিছু তিক্ত কথা। আয়ান, তুমি যে এত ডেসপারেট দেখলে কিন্তু বোঝা যায় না। জায়গা বদলের কারণে কিছুতেই ঘুম আসছিল না আয়ানের। তাই কিছুটা সময় কাটাতেই ছাদে এসেছিল সে। সারাকে প্রথমে খেয়াল না করলেও পরে ফোপানির আওয়াজে কিছুটা কৌতূহল বশত পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। তখনই সারার এক পাক্ষিক কথোপকথন শুনে সম্পূর্ণ অন্য মানেই বুঝল সে। অবশ্য সকালের দৃশ্য দেখা এবং এখনকার কথায় সেটি বোঝাও অমূলক নয়। এদিকে সারা চমকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। সারা, মানে? আয়ান পকেটে দুহাত গুজে এগিয়ে এলো সারার মুখোমুখি। তারপর, আয়ান, এতই যখন চাহিদা তখন ওপেনলি পাবলিক প্লেসে না গিয়ে বিয়ে? আর বলতে পারল না আয়ান তার আগেই দুটো সরু হাত শক্ত করে আঁকড়ে ধরল তার টি শার্টের কলার। রাগে লাল হয়ে উঠেছে সারার কান্না ভেজা মুখখানি। এই রাগী চোখ দুটো যেন আয়ানকে জ্বালিয়ে ফেলতে পারে। টি শার্টের কলার ঝাঁকিয়ে সে বলে উঠল। সারা, হ্যাঁ, আমার অনেক চাহিদা। অনেক চাহিদা আমার, বুঝেছো তুমি? ভীষণ ডেসপারেট আমি। ভীষণ। আয়ান পকেটে থাকা হাত দুটো বের করে সারার কলার ধরে রাখা হাত দুটো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে রাগত দৃষ্টিতে সারার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে উঠল। আয়ান, তোমার এসব ওয়াইল্ডনেস ওই পারভারটাকে দেখিও। এই আয়ান আগারওয়ালকে নয়। কথাগুলো বলেই গটগট পায়ে হেঁটে চলে গেল আয়ান। সেদিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সারা। বিক্রমের জন্য তার মন খারাপের রেশ কেটে গেছে অনেকক্ষণ। সেখানে এখন আয়ানের জন্য এসে ভিড় করেছে একরাশ ক্রোধ। আয়ান আগারওয়াল নামটা এই মুহূর্তে পৃথিবী থেকে মুছে ফেলতে পারলে বুঝি শান্তি পেত সারা। এই দুজোড়া জ্বলন্ত চোখের দৃষ্টি মিলনের সাক্ষী রইল কেবলে। রাতের নিস্তব্ধতা আর ওই দূর আকাশের গুটিকতক তারা। নূর, আমাকে ভুলে গেছেন বাচ্চা? আমি তো এখানে খুব একা। নূরের দিকে হাত বাড়িয়ে কাতর স্বরে কথাটা বলে উঠল এহসান। তার কপাল বেয়ে রক্ত পড়ছে। আশেপাশে কংক্রিটের ভাঙ্গা দেওয়ালের নিচে এহসানের অর্ধেক শরীর চাপা পড়ে আছে। সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে নূর। কাছে যেতে চাইলেও পা দুটো যেন এগুতে চাচ্ছে না তার। তবে সেও অনবরত বলে চলেছে। নূর, ভাইজান, খুব কষ্ট হচ্ছে আপনার। চলে আসুন, এদিকে আসুন। এহসান উত্তরে কিছু না বলে একটা মলিন হাসি দিল। নূর এহসানের বাড়িয়ে রাখা হাতটা ধরতে চেষ্টা করছে, কিন্তু ধরার আগেই এহসানের হাত এরপর সারা শরীর একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। অতঃপর চারপাশে অজস্র আলোয় আলোকিত হয়ে উঠল। সেই আলোয় কিছুই দেখতে পেল না নূর। তাও আন্দাজে হাতড়ে বলল। নূর, ভাইজান। ভাইজান, যাবেন না আমাকে ছেড়ে? ভাইজান, ভাইজান। এরপর আবারও চোখ খুলল নূর। কিন্তু একি? আশেপাশে কেবল মরুভূমির মতো ধুধু প্রান্তর। কোথায় এহসান? কেউ তো নেই। নূর এবার মাটিতে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। তখনই কানে এলো এক পুরুষ কণ্ঠস্বর। আগন্তুক, কাঁদবেন না। আমি তো আছি। নূর অবাক হয়ে তাকালো, মুখটা দেখা যাচ্ছে না আগন্তুকের। আলো আঁধারে ছেয়ে আছে চারপাশ। নূরকে নিজের দিকে তাকাতে দেখে উঠে আসার জন্য হাতটা বাড়িয়ে দিল আগন্তুক। তবে হাতটা ধরার আগেই নূরের ঘুম ভেঙে গেল। সারা শরীর প্রায় ভিজে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দ্রুত শ্বাস নিতে নিতে আশেপাশে তাকিয়ে দেখল নূর চুমকি মেঝেতে হাত পা ছড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে।
নিজের অদ্ভুত স্বপ্নের ঘোরে এবার দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল নূর। অনেকক্ষণ পর নিজেকে ধাতস্থ করে উঠে বসে পাশের টেবিলের ঘড়িটা দেখে নিল। এরপর ফ্রেশ হয়ে এসে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করতে লাগল। রাতের অন্ধকারাচ্ছন্ন ভাবটা ম্লান হয়ে আবছা আলোয় চারপাশ ডুবে আছে। পূর্ব আকাশে সূর্য উদিত হতে তখনও বেশ কিছুটা দেরি। গাছের ডালে পাখিদের কিচিরমিচির শব্দের সাথে নির্মল বাতাস প্রত্যুষের এই প্রহরে প্রকৃতি যেন নিজের স্নিগ্ধ রূপ মেলে ধরে আপন সাজে সজ্জিত হয়েছে। সবুজ ঘাসের ওপর খালি পায়ে হেঁটে চলেছেন সমরেশ বাবু। পেছনে দুহাত আড়াআড়ি ভাঁজ করে বাগানের বাহারি গাছগুলোর দিকে তাকিয়ে পুলকিত হয়ে উঠলেন তিনি। রোজ সকালে হালকা প্রাতর্ভ্রমণ করা ওনার পুরনো অভ্যাস। জলাশয়ের সামনে এসে দেখলেন বেশ কিছু শাপলা ফুটেছে। কিছুক্ষণ বসে থাকার পর চায়ের জন্য মনটা ছটফট করে উঠল সমরেশ বাবুর। ফিরে আসার সময় চিলেকোঠার সামনে যেতেই কিছু অদ্ভুত শব্দ শুনে থেমে গেল ওনার পা দুটো। কিছুক্ষণ পর বুঝলেন এটা কোরআন তেলাওয়াত। এতক্ষণে মনে পড়ল প্রতিমা দেবী ওনাকে বলেছিলেন নূরের কথা। তবে নিশ্চয় মেয়েটাই, নিজ মনে এসবই ভাবছিলেন তিনি। তখনই পেছনে কারো অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে দেখলেন সীমান্ত জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে জ্যাকেটের চেইন খুলে কোমরে দুহাত রেখে দাঁড়ালো সীমান্ত। ওর ক্লান্ত মুখটা দেখে মায়া হলো সমরেশ বাবুর। কিন্তু তারপর, সীমান্ত, এই বয়সে মেয়েদের ঘরের সামনে উকিঝুঁকি দিচ্ছ কেন? ব্যাপার কি? সমরেশ বাবু, তোর মুখে কি আমার বেলায় ভালো কথাই আসে না? সীমান্ত, তুমি করলে। জগিং থেকে ফিরে চিলেকোঠার সামনে বাবাকে দেখে এগিয়ে এসে কথাটা বলেছে সীমান্ত। কিন্তু এতক্ষণে বুঝল সমরেশ বাবুর দাঁড়িয়ে থাকার কারণ। এরপর বাকি কথাটা সম্পন্ন করতে পারল না সে। মিনিট দুয়েক দুজনেই চুপচাপ রইল। তারপরই হঠাৎ থেমে গেল ভেতরের আওয়াজটা। অর্থাৎ নূর হয়তো পড়া শেষ করে ফেলেছে। সমরেশ বাবু, কি রে সমু, থেমে গেল কেন? সীমান্ত, সারাদিন শুনতে চাইছিলে নাকি? সমরেশ বাবু, না মানে ভালোই তো লাগছিল। আচ্ছা চল ভেতরে চল। বাইরে কারো কথার আওয়াজে তেলাওয়াত থামিয়ে উঠে গিয়ে মুখ ঢেকে দরজায় উকি দিয়ে দেখল নূর। কিন্তু কাউকে না দেখে ভাবল তার মনের ভুল। কোরআনটাকে যথাস্থানে রেখে চুমকিকে ডাকতে লাগল নূর। চুমকি মেঝেতে হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। লাল জর্জেট ওড়নাটা পরে আছে পায়ের কাছে। নূর চুমকির কাপড় ঠিক করে দিয়ে ওকে ডাকতে লাগল। নূর, চুমকি আপাই। সকাল হয়ে গেছে তো উঠুন। চুমকি একটু নড়েচড়ে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। নূর পুনরায় ডেকে চলেছে। নূর, আপাই। শুনছেন? চুমকি, কেহ আপনি কে? নূর, আমি নূর আপাই। চুমকি, পরি আপা। বলেই চুমকি এবার উঠে বসল, তারপর হাত মুখ ধুয়ে এসে নিজের ব্যাগের সব প্রসাধনী বের করে সাজতেন লাগল। এরপর নূরকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হাতের ওষ্ঠরঞ্জনী চালনা বন্ধ করে একটা হাসি দিয়ে বলল, চুমকি, এইডা হইল মর্নিং মর্নিং সাজাপা। সুন্দর লাগতাছে না আমারে? নূর, হ্যাঁ না মানে ঠিক আছে। চুমকি নিজের মতো সেজেগুজে বিদায় নিয়ে চলে গেল বাড়ির দিকে। ননিবালা দেবী কাঠের চেয়ারে হেলান দিয়ে তৃপ্তিতে চোখ বুজে মহালয়া শুনে চলেছেন। ওনার পুরনো রেডিওর ঝিরঝির শব্দে মাঝে মাঝে যদিও তাল কেটে যাচ্ছে, তবে আমেজটা পুরো ঘর জুড়ে সবার মাঝে ছড়িয়ে আছে। প্রতিমা দেবীকে ঝাপটে ধরে কোলের মধ্যে আধশোয়া হয়ে বসে আছে আয়ুষ, দীপ্ত। বিছানার ওপর দেবলীনা, শর্মিলী, অন্তরা ও শৌখিনী দেবী সকলে অনেকটা জোরাজুরি করে বসে আছেন। থেকে থেকে তাদের চোখগুলো ছলছল করে উঠছে। এদিকে মেঝেতে মাদুর পেতে বসে আছে সারা, অনু, সিমিরা। তারা ঢুলুঢুলু চোখে একটু পর পর একে অপরের গায়ে ঢলে পড়লে সামিরা ডেকে উঠিয়ে আবার ওদের ঠিক করে দিচ্ছে। আয়ান, অমরেশ আর অনিমেষ বাবুর মাঝখানে বসে রয়েছে। রাত জাগার অভ্যাস থাকলেও হঠাৎ ঘুম থেকে উঠে এসে এখন কিছুটা আলসেমি লাগছে তার। তাই মাঝে মাঝে চশমাটা খুলে চোখ দুটো কচলে নিচ্ছে সে। অন্য পাশের সোফায় বসে ঝিমুচ্ছেন মোহিত আগারওয়াল। শাশুড়ির ওপর মনে মনে কিছুটা বিরক্ত লাগছে এবার ওনার। সকাল সকাল ওঠার অভ্যাস ওনার কোন কালেই ছিল না। দিনরাত কাজের মধ্য থেকে সকালে দেরিতেই ওঠেন তিনি। আজ এত ভোরে উঠে তাই এখন আবার ঘুম পাচ্ছে। সমরেশ বাবু নিচে কাউকে না দেখে রান্নাঘরে গিয়ে রমাকে জিজ্ঞেস করলেন, সমরেশ বাবু, বাড়ির সব আজ কই রে রমা? রমা কিছু বলার আগেই চুমকি বলে উঠল, চুমকি,
সবাই তো ঠাকুরমার ঘরে বড়বাবু। সমরেশ বাবু, মায়ের ঘরে। রমা, আজ তোর মহালয়া বড় কর্তা। সমরেশ বাবুর এবার মনে পড়ল, কাল রাতে তো সবাইকে ননিবালা দেবী আদেশ করেছেন মহালয়া শুনতে তার ঘরে উপস্থিত থাকতে। এখন ননিবালা দেবী ওনাকে আস্ত রাখলে হয়। মনে মনে এসব ভেবে দ্রুত এগিয়ে গেলেন ননিবালা দেবীর ঘরের দিকে। সীমান্ত নিজের রুমে এসে জগিং স্যুটের জ্যাকেটের চেনটা খুলতেই তার সেদুমিশ্রিত চৌড়া কাঁধ পেশিবহুল বাহুদয় সুঠাম ফর্সা বুক উন্মুক্ত হয়ে গেল। বাম হাতে ঘাড়ের নিচে হাত বুলাতে বুলাতে টাওয়াল নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমের ভেতরে চলে গেল সে। এরপর শাওয়ার শেষ করে পরিপাটি হয়ে চুলগুলো হালকা ব্রাশ করে ননিবালা দেবীর ঘরে গেল। মহালয়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ, তবে ননিবালা দেবী মনোযোগ দিয়ে নিজের জীবনের প্রতি বছর পুজোর অভিজ্ঞতা, আচার নিয়ম পালন নিয়ে এখনো বিশদ বর্ণনা করে চলেছেন। সীমান্ত এসে সোফায় মোহিত বাবুর পাশে বসল। ওকে দেখে মোহিত বাবু হালকা হেসে পিঠ চাপড়ে দিলেন। সাহসী, বুদ্ধিদীপ্ত এই ছেলেটিকে তিনি বরাবরই খুব স্নেহ করেন। মোহিত বাবু, সব ঠিক, ইয়াং ম্যান। সীমান্ত মোহিত বাবুর দিকে তাকিয়ে হালকা হেসে সম্মতি সূচক মাথা নাড়িয়ে চারপাশে সবাইকে একবার দেখে নিল। তারপর ননিবালা দেবীকে উদ্দেশ্য করে বলল, সীমান্ত, সবাই তোমার কথা বুঝেছে ঠাম্মা। এই তোরা বুঝেছিস ঠাম্মা কেমন একাই 100 ছিল। অনু, দীপ্তরা একসাথে বলে উঠল, হানহা দা ভাই, সব ক্লিয়ার। ওর কথায় বড়রা মুখ টিপে হাসতে উঠলেন। ননিবালা দেবী, অহনো তো বলা হয় নাই। সেইবার যখন পুরোহিত পাউন যাইল না তখন তো আয়ুষ তুমি পুজো করেছিলে ঠাম্মা। স্বামীরা, বড়দাদু মানে তোমার বাবা পুজো করেছিল তাই না ঠাম্মা? ননিবালা দেবী স্বামীরার কথায় খুশি হলেন। তার এই নাতনিকে তিনি এজন্যই ভীষণ পছন্দ করেন। এদিকে আয়ুষ চোখ কুঁচকে তাকালো স্বামীরার দিকে। স্বামীরা বুঝল না এই দৃষ্টির কারণ। প্রতিবছর এই একই গল্প ননিবালা দেবী তাদের শুনিয়ে আসছেন। এখন তো প্রায় সবারই মুখস্থ। সীমান্ত, সকাল হয়ে গেছে ঠাম্মা। এখন তোমরা নিজেদের ঘরে যাও। ননিবালা দেবী দেখলেন সত্যিই কথায় কথায় সকাল হয়ে গেছে। তিনি সীমান্তের কথায় আর কিছু বললেন না। অনু কেবল যাওয়ার আগে ইশারায় সীমান্তকে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে আসতে আসতে শৌখিনী দেবীকে একবার ডাকল সায়না। কিন্তু কাউকে না পেয়ে এবার রান্নাঘরে এসে রমা চুমকির উদ্দেশ্যে বলল, সায়না, হে ইউমাম্মা কোথায় দেখেছ? পেছনে ঘুরে কাজ করছিল রমা। হঠাৎ কারো অবজ্ঞা মিশ্রিত কণ্ঠের ডাকে সামনে তাকিয়ে সায়নাকে দেখল সে। সায়নার পরনের স্লিভলেস টি শার্ট, শর্ট প্যান্ট দেখেই মনে মনে গালি চলে এলো রমার। চোখে মুখে বিরক্তি নিয়ে তিনি বললেন, রমা, বড় দিদিমণি কর্তামায়ের ঘরে মহালয়া শুনতেছেন। সায়না, কি কি শুনছে? রমা, মহালয়া। এইটাও শুনেন নাই বুঝি? সায়না, যাই হোক, আমাকে 1 কাপ গ্রিন টি দিয়ে এসো। আমি ওপরে যাচ্ছি। রমা, আমি অহন ফিরি নাই। দেরি হইব। বলেই হাতের কাজটা শেষ করে ননিবালা দেবীর জন্য পাচন রস নিয়ে সায়নাকে পাশ কাটিয়ে চলে গেল সে। সায়না এবার চুমকিকে বলতে চাইল, তবে চুমকির ময়দা মাখানো হাতের দিকে তাকিয়ে আর বলতে ইচ্ছে করল না। বিরক্ত হয়ে ফিরে যাবার জন্য পা বাড়িয়ে আবার ফিরে আসে চুমকিকে সুথাল। সায়না, এই মেয়ে শোনো। চুমকি এতক্ষণ সায়নার চকচকে গ্লাস স্কিনের রহস্য খুঁজে চলেছিল, এবার কিছুটা সাহস নিয়ে বলেই ফেলল, চুমকি, আপনি কোন সাবান দিয়া গোসল করেন দিদিমণি? সায়না, বলতে পারি যদি আমার কথা মতো কাজ করো। চুমকি মুচকি হেসে অপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বোধক ইশারা দিল। সায়না, এখন বলো তো শ্যাম কোথায়? চুমকি, আও। সায়না, শ্যামাব সীমান্ত, সীমান্ত কোথায়? চুমকি আঙ্গুল দিয়ে ইশারা করল ননিবালা দেবীর ঘরের দিকে। সায়না এবারে কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে দ্রুত এগিয়ে গেল সীমান্তের ঘরের দিকে। ওর যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল চুমকি। সায়নার যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই ননিবালা দেবীর ঘর থেকে সকলে বেরিয়ে এলো। প্রতিমা, শর্মিলী, শৌখিনী, অন্তরা দেবী মিলে লেগে পড়লেন সকালের নাস্তা তৈরির কাজে। সমরেশ বাবু সবার সাথে পুজোর আলোচনা করছেন। আয়ুষ গিয়েই আবার ঘুমিয়ে পড়ল। স্বামীরা, সারা সকলে নিজেদের রুমের দিকে চলে গেল। সীমান্ত ফোনে কথা বলতে বলতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। সায়না এসে ভিড়ানো দরজাটা দুহাতে খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত বস্তুটি।
কিন্তু কোথাও না পেয়ে কেবিনেটের তাকগুলো খুলে ভেতরে খুঁজতেই সেকেন্ড ড্রয়ারে পেয়ে গেল কালকের সেই ব্যাগটা। কিন্তু ব্যাগটা খুলে দেখার আগেই খপ করে হাত থেকে কেড়ে নিল সীমান্ত। সায়না ওকে হঠাৎ দেখে ঘাবড়ে গেল। সায়না, আসলে সীমান্ত, অন্যের জিনিসে হাত দেওয়া তোর স্বভাব জানি, কিন্তু আমার ঘরে ঢোকার দুঃসাহস যেন আর না দেখি। নাও গেট আউট। সায়না, স্যাম আমি তো। সীমান্ত, দা ভাই, তোর বড় দাদা আমি। আশা করি এরপর থেকে ভুল হবে না। ওকে। সীমান্তের মুখভঙ্গি দেখে আর কিছু বলার সাহস পেল না সায়না। কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে সীমান্ত গলা ছেড়ে চুমকিকে ডাক দিল। চুমকি নিচ থেকে দৌড়ে এসে বলল, চুমকি, আগে দাদাবাবু। সীমান্ত, তোকে না বলেছি আমার অনুমতি ছাড়া কেউ যেন রুমে না আসে। চুমকি, আমি আসলে। সীমান্ত, এই শেষবারের মতো ক্ষমা করলাম। এরপর যেন আর না দেখি আমার রুমে বাইরের কেউ ঢুকেছে। কথাটা যেন মাথায় থাকে। সীমান্তের করা এই অপমানে সায়নার আগে গোজগোজ করতে করতে চুপচাপ বেরিয়ে গেল বাইরে। সীমান্ত চুমকির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, সীমান্ত, এটা চিলেকোঠার ঘরে দিয়ে আয়। চুমকি তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে গেল, চিলেকোঠার দিকে এগিয়ে গেল। কিন্তু বাগানে এসে চুমকি হঠাৎ থেমে গেল সে। মনে মনে কৌতূহল নিয়ে ব্যাগের ভেতর কি আছে দেখতেই বেরিয়ে এলো একটা ছোট্ট কাগজ। কাগজটা উল্টে পাল্টে দেখল, তবে লেখাটা পড়তে পারল না চুমকি। নূর ব্যাগটা খুলে ভেতরের বোরখা সেটটা দেখে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল। একদম তার ছেঁড়া বরকার মতো একই সাইজের। সাথের হিজাব নেকাবগুলো একদম ঠিকঠাক। চুমকিকে কিছু জিজ্ঞেস করতে হলো না, নিজেই বলে উঠল, চুমকি, দেখছেন পরিয়াপা, দাদাবাবু আপনের লাইগা কত সুন্দর বুরখা আনছে। আবার চিঠিও দিছে। নূর এবার আরো চমকে উঠল। চুমকি বিছানার ওপর রাখা কাপড়ের আড়াল থেকে কাগজটা তুলে দিল নূরের হাতে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, সীমান্ত রায়চৌধুরী নিজের দায়িত্বে কার্পণ্য করে না। চুমকি, কি লিখছে দাদাবাবু? নূর মনে মনে ভাবল, সীমান্ত কি তার ওপর রাগ করে কাপড়টা দিয়েছে। শুকনো একটা ঢোক গিলে দুদিকে মাথা নাড়িয়ে চুমকিকে কিছু না বোঝালো। এরপর বলল, নূর, বাইরে কিসের আয়োজন হচ্ছে চুমকি আপি? চুমকি নিজেও জানালায় উকি দিয়ে দেখল বাগানের অপরদিকে মাঝারি সাইজের একটা স্টেজ, চারপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল টানানো হয়েছে। চুমকি, ও, ওইটা তো পূজার লাইগা। নূর, ও আচ্ছা। চুমকি, তা আপনি সকালে কি খাইবেন পরিয়াপা? নূর, কি রান্না হয়েছে চুমকি আপি? চুমকি, আইজ তো মেলা কিছু রান্না হইব। এখন ঘিয়ে ভাজা লুচি, কচি পাঠার গোস্ত ভুনা, আলুর। বাকিটা আর খেয়াল করল না নূর। ঘি দিয়ে বানানো কিছুই তো সে খেতে পারে না। আগে বাড়িতে খাসির মাংস কখনো খেত না বলে হাফসা বেগম কত বকুনি দিত। তবে এসব কিছুই এখন চুমকিকে বলতে পারল না সে। নূর, চুমকি আপি, ওনাকে একটু বলবেন, আমার কিছু জরুরি কথা আছে। চুমকি, দাদাবাবুর কথা বলতাছেন? নূর মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বোঝাতেই চুমকি আপন মনের ভাবনায় হেসে রুমের বাইরে বেরিয়ে গেল। ঘড়িতে সময় সকাল 10:32। নুরমহলের লিভিং রুমে ইকরাম সাহেবের পাশে বসে আছেন এক মধ্যবয়সী নারী। পরনে তার বাদামি রঙের বোরকার ওপর হিজাবে আবৃত। ঠোঁটজোড়া অনবরত পান চিবানোর জন্যে লাল হয়ে উঠেছে। স্বাস্থ্যবান গোলগাল মুখটা অনেকটাই নূরবানু বেগমের সাথে মিলে যায়। সম্পর্কে তিনি ইকরাম সাহেবের 2 বছরের বড় বোন রোকসানা পারভিন। তার ঠিক বাম পাশে বসে আছে এক 27-28 বছরের যুবক। কিছুটা স্বাস্থ্যবান শরীর, গোলগাল শুভ্র চেহারায় মাঝারি সাইজের দাড়ি, পরনে ধূসর রঙের পাঞ্জাবির ওপর কালো হাতাকাটা কোট। পরিপাটি চুলের ওপর সাদা টুপি, বাম হাতে সোনালি ঘড়ি। চোখের দৃষ্টিতে সরলতার সাথে মুখে মুচকি হাসি ফুটে আছে। আসার পর থেকেই এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে চলেছে পারভেজ। রোকসানা, আমাকে এত দেরিতে খবর দেওয়া হলো কেন আম্মা? আমাকে কি আপনাদের পর মনে করেন? নূরবানু বেগম কিছু বলার আগেই ইকবাল সাহেব পাশ থেকে বলে উঠল, ইকরাম সাহেব, তা কেন হবে আপা? আসলে পরিস্থিতি এমন ছিল যে। রোকসানা, তুই থাম ইকরাম। তোরা কেউ আমাকে মনে রাখিসনি জানি। না হলে কি আর এখন জানতে পারি? নেহাত আজ নিজ থেকে খোঁজ নিয়েছিলাম। না হলে। ইকরাম সাহেব, রাগ করো না আপা। সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত ছিল, তাই বুঝতেই তো পারছো। পারভেজ, তবু আমাদের একটা খবর দিতে পারতেন মামা।
নাস্তার ট্রে নিয়ে ভেতরে ঢুকলো হাফসা বেগম, তার পিছে তহুরা খানম। ওনাদের আসতে দেখে সালাম জানালো পারভেজ। হাফসা বেগম মাথা নাড়িয়ে সম্মতি বুঝিয়ে হাসি মুখে রোকসানা পারভিনের উদ্দেশ্য বলল, হাফসা বেগম, আপনারা তো আমাদের পর না আপা। বিপদে আপদে আপনারাই তো আসবেন। তহুরা খানম, শান্ত হন আপা। আর রাগ করে থাকবেন না। নিন শুরু করুন। হাফসা, তহুরার কথায় রাগটা একটু দমে গেল রোকসানা পারভিনের। ট্রে থেকে আনারের জুসটা তুলে একটু গলা ভিজিয়ে নিলেন। তারপর নূরবানু বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রোকসানা, আমার ছেলের বউ কই আম্মা? এখনো আসেনি। নূরবানু বেগম মেয়ের দিকে না তাকিয়ে আয়েশ করে হাতের পানটা মুড়াতে মুড়াতে গালে ভরে জবাব দিলেন, নূরবানু বেগম, আমার নাতনি এহনো কারো পোলার বউ হয় নাই। মায়ের তোত্তারা উত্তরে আবার জ্বলে উঠল রোকসানা পারভিন। কিন্তু এবার মায়ের হাতের ওপর হালকা চাপ দিয়ে শান্ত থাকার ইশারা করল পারভেজ। ইকরাম সাহেব, ওদের তো আসার সময় হয়ে এসেছে। মাসখানেক হতে আর দেরি নেই। পারভেজ, কিন্তু ওরা তো 20 দিনের জন্যে গিয়েছিল মামা। ইকরাম সাহেব এবার কি বলবেন বুঝে পেলেন না। বনের স্বভাব সম্পর্কে তিনি অবগত। এখন সত্যিটা জানতে পারলে যে ঝামেলা হবে তা বুঝেই চুপ করে গেলেন। ইকবাল সাহেব, আপা, হয়েছে কি, এহসান ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে তো। রোকসানা, আমি তো আগেই বলেছিলাম নূরের যাওয়ার দরকার নেই। নিকাহের পর পারভেজ নিয়ে ঘুরিয়ে আনবে। না, এহসান কি বলল, নূরের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি না ফুপি। ব্যাস অমনি তোমরা রাজি হয়ে গেলে। নূরবানু বেগম, আমার নাতিরে নিয়া কিছু শুনবার চাই না আমি রুকো। সময়ের জ্ঞান তার ভালোই আছে। ভাইরে দেখবার আসছো দেখো। আর মন চাইলে থাকবা। মায়ের কথার ইশারাটা বুঝতে বেগ পেতে হলো না বুদ্ধিমতী রোকসানা পারভিনের। কেবল গম্ভীর মুখে আসছি বলেই গটগট করে বাইরে চলে গেলেন। মাকে যেতে দেখে উঠে দাঁড়ালো পারভেজ, তারপর ইকরাম সাহেবের উদ্দেশ্যে বলল, পারভেজ, মায়ের কথায় কিছু মনে করবেন না বড় মামা। অনেকদিন থেকে অপেক্ষা করে আছেন নূরদের ফিরে আসার, তাই কিছুটা রুক্ষ হয়ে উঠেছেন। আমি মায়ের হয়ে ক্ষমা চাচ্ছি। ওদের সাথে যোগাযোগ হলে আমাকে জানাবেন। আসছি। আসসালামু আলাইকুম। ওরা চলে যেতেই নূরবানু বেগম নিজের ঘরে চলে গেলেন। মেয়ের মেজাজি স্বভাব ওনার পরিচিত। ইকবাল সাহেব এসে বসলেন ইকরাম সাহেবের পাশে, তারপর দোনামোনা করে বলে উঠলেন, ইকরাম সাহেব, বলছিলাম কি ভাইজান, পারভেজের সাথে নূরের নিকাহের বিষয়টা কি ঠিক হচ্ছে? ইকরাম সাহেব, আপাকে তো তুমি চেনো ইকবাল। আপা তো এক প্রকার ধরেই নিয়েছেন নূর ওনার পুত্রবধূ। ইকবাল সাহেব, সে তো বুঝলাম ভাইজান। কিন্তু বয়সটা নূর একটু বেশি ছোট হয়ে যায় না? ইকরাম সাহেব, কথাটা আমিও যে ভাবিনি তা নয়। কিন্তু পারভেজ তো নিজেদের ছেলে। এমন শান্তশিষ্ট বুঝদার ছেলে আজকাল পাওয়া মুশকিল। একা হাতে কেমন সব দিক সামলে নিচ্ছে। ইকবাল সাহেব, এহসান যদি না মানে। তাছাড়া নূর নিজেও তো কিছুই জানে না ভাইজান। ইকরাম সাহেব, আমি তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না ইকবাল। নূরের আগে 18 হোক। তাছাড়া আমার মেয়ের ভবিষ্যৎ জীবনসঙ্গী নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। যা হবে সব আল্লাহর ইচ্ছাতেই হবে। নাহো ভাইজান ঠিক কথায় বলেছেন। ইকবাল সাহেব কথাটা ভেবে মনে মনে স্বস্তি বোধ করলেন। সিঁড়ির ওপর থেকে লুকিয়ে এতক্ষণ এসব কিছুই দেখছিল আয়াত। আরাজ আরাজ সোজা হয়ে দাঁড়াতেই ওর ওপর ঝুঁকে থাকা আয়াতের থুতনিতে হালকা বাড়ি লেগে গেল। আয়াত, আহ। আরাজ, এই চুপ চুপ। চেঁচামেচি করিস না, চল রুমে চল। বলেই হাঁটা শুরু করলো। ওর পিছে থুতনিতে হাত বুলাতে বুলাতে চলল আয়াত। তারপর রুমে এসে দরজা আটকে দিয়ে আরাজ আয়াতের বিছানায় শুয়ে পড়ল। আয়াত, তোর হাত পায়ে কি লোহা আছে আরাজ? ওর কথায় কান দিল না আরাজ। একমনে কিছু ভাবতে ভাবতে উঠে বসল। তারপর, আরাজ, নূর আপির সাথে পারভেজ ভাইয়ে বিয়ে। আয়াত ডান হাতে চশমাটা নাকের ওপর ঠেলে একগাল হাসি দিয়ে বলে উঠল, আয়াত, দারুণ মজা হবে বল। আমার তো ভেবেই আনন্দ লাগছে। আরাজ, কিন্তু আমার কেমন জানি লাগছে। মানে পারভেজ ভাই আর নূর আপি দুজনেই কেমন শান্ত মানুষ। আয়াত, তাহলে তো ভালোই তাই না? আরাজ, তোর মাথা। আরে গাধা, দুজনই যদি একই রকম হয় তাহলে কেমন লাগে? তাছাড়া নূর আপি এত সুন্দর, আপিকে তো প্রোটেক্ট করতে হবে। তার জন্যে তো একটা সুপার হিরো লাগবে তাই না? একদম স্পাইডার ম্যানের মতো। বলেই বিছানার ওপর হাত পা ছুঁড়ে স্পাইডার ম্যানের অঙ্গভঙ্গি করে দেখাতে লাগলো।
আয়াত এতক্ষণ অবাক হয়ে আরাজের কথা শুনছিল, কিন্তু নিজের বিছানায় এমন বাদরামি দেখে এবার এগিয়ে এসে পাশের বালিশটা হাতে নিল। ওর হাতে বালিশ দেখে চটজলদি উঠে নিজের বালিশটা টেনে এনে আয়াতের মুখোমুখি দাঁড়ালো আরাজ। এরপর বন্ধ দরজার ভেতরে অনেকক্ষণ ধরে চলল তাদের বালিশযুদ্ধ। কে জিতল বোঝা গেল না। অবশেষে সারা ঘরময় ছড়িয়ে থাকা তুলোর মধ্যেই ক্লান্ত হয়ে হাসতে হাসতে মেঝেতে পাশাপাশি শুয়ে পড়ল দুজনে। বেড স্ট্যান্ডের ওপর পা তুলে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে টম এন্ড জেরি দেখছে আয়ুষ। সাথে একটু পর পর ঘর কাঁপিয়ে হেসে উঠছে। অন্যদিকে কম্পিউটার ডেস্কের সামনে বসে দ্রুত হাতে কিছু টাইপ করে চলেছে সীমান্ত। আয়ুষের হাসি তার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারছে না খুব একটা। ভিড়ানো দরজাটা একটু খুলে ভেতরে মাথা গুলিয়ে দিল চুমকি। তারপর, চুমকি, দাদাবাবু, আপনের ব্ল্যাক কফি আনছি। সীমান্ত সেদিকে না তাকিয়েই জবাব দিল, আয়। চুমকি এসে কাপটা বাড়িয়ে দিলে সীমান্ত বাম হাতে কাপটা নিয়ে পাশে রেখে আবার মেইল লেখায় মন দিল। চুমকি কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসতে লাগল। সীমান্ত কম্পিউটার থেকে চোখ না সরিয়েই বলল, সীমান্ত, যা বলতে চাইছিস ঝটপট বলে ফেল। চুমকি, দাদাবাবু, পরি আপাই আপনারে দেখতে চাইছে। এতক্ষণ টাইপিং করা হাত দুটো এবার থেমে গেছে। চুমকির দিকে তাকিয়ে দেখল সে এখনো মিটিমিটি হাসছে। অন্যদিকে বিছানায় আয়ুষের খরগোশের মতো কান জোড়া এদিকে সজাগ হয়ে উঠেছে। সীমান্ত, ঠিক আছে তুই যা। চুমকি হেলে দুলে বেরিয়ে যেতেই আয়ুষ বলে উঠল, আয়ুষ, নূর হঠাৎ তোকে দেখতে চাইছে কেন? তুই কি নাটক সিনেমা নাকি? সীমান্ত কফির কাপে চুমুক দিয়ে আবার টাইপিং করতে করতে বলল, জানি না। হয়তো কিছু বলতে চাইছেন। আয়ুষ বুঝদারের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চিলেকোঠার ঘরে ইলেকট্রনিক সকল সুবিধা থাকলেও এসির পরিবর্তে রয়েছে ফ্যান। নূর অনভ্যস্ত হলেও মানিয়ে নিতে চেষ্টা করছে। গরমে অস্থির হয়ে গোসল সেরে এসে ফ্যানের নিচে বসেছে এমন সময় দরজায় কারো করাঘাত শুনে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে ভেতর থেকে বলল, নূর, কে? বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সীমান্ত স্পষ্ট গলায় আওয়াজ দিল, সীমান্ত, আমি সীমান্ত। নূর এবার ওড়নাটা আরো একটু জড়িয়ে দরজাটা হালকা খুলে একপাশে সরে পেছনে ফিরে দাঁড়ালো। সীমান্ত তাকিয়ে দেখল আধোখোলা দরজার এক কোণে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নূর। কাঁচা হলুদ ওড়নায় আবৃত নূরের কেবল হাঁটু সমান ভেজা চুলের শেষ প্রান্তের কিছুটা অংশের পানি পড়ছে মেঝের ওপর। সীমান্ত এটুকু দেখেই আর তাকালো না, এমনকি ভেতরেও গেল না। একটু ঘুরে দাঁড়িয়ে নূরের উদ্দেশ্যে বলল, সীমান্ত, আপনি কেন ডেকেছিলেন? কিছু প্রয়োজন? নূর ইতস্তত কণ্ঠে কিছু বলতে চেয়েও পারল না। সীমান্ত হয়তো তার সংকোচটা বুঝতে পারল। সীমান্ত, কোনো কিছুর প্রয়োজন থাকলে বলুন। নূর, আসলে আমি নিজে রান্না করে খেতে চাই। সীমান্ত, হঠাৎ কোনো সমস্যা? আপনার জন্যে আলাদা রান্নার ব্যবস্থা করি। কথাটা শুনে আরো খারাপ লাগলো নূরের। ওর জন্য কারো সমস্যা হোক এমন কিছুই সে চাইছে না বলেই কথাটা ভেবেছিল। এদিকে নূরকে চুপ থাকতে দেখে সীমান্ত বলে উঠল, সীমান্ত, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। আর কিছু বলবেন আপনি? নূর কিছু বলছে না দেখে সীমান্ত চলে যাবার জন্য পা বাড়াল, তখনই পেছনে থেকে নূর ডেকে উঠল, শুনুন। থেমে গেল সীমান্তের পা দুটো। পিছনে না ঘুরেই শোনার অপেক্ষা করল। নূর, আমার কথায় কি রাগ করেছেন আপনি? মানে ওই বোরখাটা? সীমান্ত সেই কথার উত্তর দিল না। শুধু বলল, সীমান্ত, বিকেলে তৈরি থাকবেন। এক জায়গায় যেতে হবে। আসছি। বলেই আর দাঁড়ালো না সীমান্ত। গটগট পায়ে হেঁটে ভেতরে যেতে যেতে ভাবল সে কি সত্যি রাগ করেছিল কিনা। আয়ুষ নিচে এসে ফ্রিজ খুলে কিছু একটা খুঁজে চলেছে, তখনই পেছনে থেকে দীপ্ত বলে উঠল, তুমি যেটা খুঁজছো তা আমার কাছে। আয়ুষ পিছে ফিরে দেখল সোফার উপর শুয়ে বাম হাতে রিমোট নিয়ে ডান হাতে কোকের বোতলটা শেষ করছে দীপ্ত। আয়ুষ এক দৌড়ে এসে ছো মেরে ক্যানটা কেড়ে নিয়ে হায় হায় করে উঠল। আয়ুষ, এ তুই আমার কি সর্বনাশ করলি রে দীপু? ক্যানটাকে এমন নির্দয় ভাবে খালি করতে তোর বুক কাঁপল না? তুই বাকিটা আর বলতে পারল না আয়ুষ তার আগেই ওপর থেকে হাসাহাসির আওয়াজ শুনে সেদিকে তাকালো। সিঁড়ির ওপর দাঁড়িয়ে হাসতে হাসতে নেমে আসছে অনু, সিমি। নিচে এসে সোফায় দীপ্তর পাশে বসল সিমি। অনু, অনু, তুমি কি এখনো বাচ্চা আছো আয়ুষদা? সিমি, সিরিয়াসলি আয়ুষদা? একটা ক্যানের জন্য তুমি হাহা
আয়ুষ পায়ের ওপর পা তুলে আয়েস করে বসে অবশিষ্ট তরলটুকু গলাধঃকরণ করতে করতে বলল, আয়ুষ, অহে বালিকারা, এসব হলো বড় বড় মনীষীদের ব্যাপার। তোরা বাচ্চা কাচ্চা এসব বুঝবি না রে। অনু সিমি রেগে কিছু বলার আগেই সীমান্ত ভেতরে এসে আয়ুষকে বলল, আয়ুষ, বিকেলে রেডি থাকবি, ওনাকে নিয়ে একটু বেরোতে হবে, লেট করবি না। এদিকে নূরের কথা হচ্ছে বুঝেই লাফিয়ে উঠল দীপ্ত। দীপ্ত, প্রিন্সেসের সাথে? আমিও যাব দা ভাই। সিমি, তোমরা কি ঘুরতে যাবে দা ভাই? আমিও যাব তবে। অনু, আর আমি কি বাদ থাকবো নাকি? আমিও যাব দা ভাই। সবাইকে হতাশ করে দিয়ে সীমান্ত ওপরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, সীমান্ত, আমরা কাজে যাচ্ছি, পিকনিকে না। দীপ্ত সে কথা শুনেও তা সম্পূর্ণ উপেক্ষা করে মনে মনে দুষ্টু ফন্দি এঁটে মুখ চেপে হেসে উঠল। বিকেল 04:22 সীমান্ত নিজের জিপের ভেতর ড্রাইভিং সিটে বসে আছে। ঘড়িতে চোখ বুলিয়ে তারপর সামনে চোখ পড়তেই দেখল নূর সেই বরকায় আপাদমস্তক আবৃত হয়ে ধীর পায়ে এদিকেই আসছে। ওকে দেখেই পাশ থেকে আয়ুষ চেঁচিয়ে উঠল, আয়ুষ, আসো আসো নূর, বলেই পেছনের গেটটা খুলে নিজের ঝরঝরে হাসিটা দিল। নূর চুপচাপ উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ুষ নিজের মতো এটা ওটা বলে চলেছে নূরের উদ্দেশ্যে। নূর কেবল মাঝে মাঝে হুহা মেলাচ্ছে। গাড়ি চলছে আপন গতিতে। প্রায় আধা ঘন্টা পর হাইওয়ের ওপর এসেছে এমন সময় নূরের পাশের সিটের নিচে কোনো কিছু নড়াচড়া করতে শুরু করলো। নূর তাকিয়ে বোঝার চেষ্টা করতেই সিটের নিচে থেকে মাথার কাপড়টা সরিয়ে বেরিয়ে এলো দীপ্ত। আচমকা ওকে দেখেই নূর মৃদু চিৎকার দিয়ে ছিটকে সরে গেল জানালার কাছ ঘেঁষে। সীমান্ত গাড়ি থামিয়ে পেছনে দীপ্তির দিকে তাকাতেই দীপ্ত একটা ভোলাভালা হাসি দিল। দীপ্ত, ভয় পেও না প্রিন্সেস, দেখ আমি তোমার প্রিন্স। আয়ুষ, এ কি রে ফুটবল, তুই কোথা থেকে টপকালি? দীপ্ত, তোমরা আমার প্রিন্সেসকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকে দেখতে হবে না। তাই তো আমি চুপি চুপি জিপের ভেতর লুকিয়েছিলাম। আমার একটা দায়িত্ব আছে না? সীমান্ত, একটা থাপ্পড় দিয়ে তোমার সব রেসপন্সিবিলিটি ভুলিয়ে দেববাসায় কাউকে বলে এসেছিস? সীমান্তের ধমক শুনে দীপ্ত কিছুটা কেঁপে উঠে নূরের গা ঘেঁষে বসে পড়ল। সীমান্ত ওকে আর কিছু না বলে কল করল প্রতিমা দেবীকে। ওনাকে জানানোর পর আবার গাড়ি চালানোয় মন দিল। নূর এতক্ষণ অবাক হয়ে তাকিয়ে সব দেখছিল। এবারে সে আয়ুষ দীপ্তর গল্পে শ্রোতার ভূমিকা পালন করে চলেছে। কলকাতার এক স্বনামধন্য নার্সিংহোমের সামনে এসে গাড়ি থেকে নামল সীমান্ত। ওর দেখাদেখি সকলেই নেমে এলো। সীমান্ত এগিয়ে গেল রিসেপশনের দিকে। তারপর রিসেপশনিস্ট মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, সীমান্ত, আমার ডক্টর শালিনীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। রিসেপশনিস্ট, পেশেন্ট নেম প্লিজ। সীমান্ত, রুকাইয়া বিনতে নূরজাহান। রিসেপশনিস্ট, 214 নম্বর কেবিন স্যার। সীমান্ত, ধন্যবাদ। রিসেপশনিস্ট, ওয়েলকাম স্যার। 214 নম্বর কেবিনের সামনে দাঁড়িয়ে আছে সীমান্ত, আয়ুষ। নূরদীপ্তর হাত ধরে ধীর পায়ে এগিয়ে এসে আশেপাশে তাকিয়ে দেখল। প্রায় ফাঁকা চারপাশ। কেবিনের সামনে নেমপ্লেটে লেখা ডক্টর শালিনী। লেখাটা দেখেই অবাক কণ্ঠে নূর বলে উঠল, নূর, আমাকে পাগলের ডাক্তারের কাছে এনেছেন। নূরের কথা শুনে মুখে হাত দিয়ে হাসতে লাগল। এদিকে দীপ্ত এতক্ষণ লেখাটা পড়তে চেষ্টা করছিল কিন্তু নূরের কথায় সেও ক্ষেপে গিয়ে কোমরে দুহাত রেখে সীমান্তকে বলল, দীপ্ত, তুমি আমার প্রিন্সেসকে পাগলের ডাক্তারখানায় এনেছো কেন? আয়ুষ, বাহ, সূর্যের চেয়ে বালির গরম বেশি দেখছি। সীমান্ত, স্টুপিড। সবার উদ্দেশ্যে কথাটা বলেই কেবিনে নক করল। ওপাশ থেকে কামিন বলতেই সীমান্ত ভেতরে চলে গেল। আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না মাস্টার। দিলরুবার অভিমানী কণ্ঠের গাল ফুলিয়ে থাকা মুখটা দেখেই হেসে ফেলল এহসান। সেই হাসি দেখে দিলরুবা মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও অভিমানে মুখটা ঘুরিয়ে নিল। এহসান এবার মাঝখানের দূরত্বটুকু কমিয়ে দিলরুবার মুখটা দুহাতের তালুতে ধরে ওপরে উঠালো। তারপর দিলরুবার নাকের সাথে নিজের নাকটা ঘষে নরম স্বরে বলে উঠল, এহসান, আপনি জানেন না, আপনাকে ছাড়া এই এহসান আব্দুল্লাহ নিজেকে ভাবতেও পারে না রুবা। আমার শরীরটা গেলেও হৃৎপিণ্ডটা যে এখানেই রেখে যাচ্ছি আমি। দিলরুবা, তাহলে আমাকেও নিয়ে চলুন না মাস্টার। নূরও তো যাচ্ছে। এহসান, একদম না রুবা। আপনার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। আব্বুর সাথে গিয়ে অবশ্যই ডাক্তার দেখিয়ে আনবেন।
নেহাত আমাকে যেতে হচ্ছে, না হলে আমিই নিয়ে যেতাম। দিলরুবা, আমি না হয় নূরের সাথে সাথেই থাকবো প্লিজ মাস্টার। এহসান, আপনি কি বাদশাকে হিংসে করছেন রুবা? আপনি তো জানেন, আমি বাদশার কোনো আবদার অপূর্ণ রাখি না। দিলরুবা, এমানানা, আমি নূরকে হিংসে করিনি মাস্টার। আমি তো শুধু আপনাদের সাথে যেতে চাইছিলাম। এহসান, তাই? দিলরুবা, বিশ্বাস করুন, আমি ওকে কখনো হিংসে করিনি, ও তো আমার বোন, তাই না? এহসান, প্রমাণ দিন। দিলরুবা, কিভাবে? এহসান, এভাবে। এহসান এবার দিলরুবার ঠোঁটের ওপর ঝুঁকে এলো। দিলরুবা, না মাস্টার। এহসান শশশ আর কিছু বলতে দিল না। এহসান দিলরুবাকে তার আগেই নিজের পুরু ঠোঁটের মাঝখানে দিলরুবার কোমল ওষ্ঠজোড়া মিলিয়ে নিল। স্বামীর আবেগী স্পর্শে ক্রমেই অভিমান ভুলে দিলরুবা সুখের আবেশে চোখ বুজে নিল। চোখ খুলতেই টপ্ত দুফোঁটা অশ্রু বেরিয়ে এলো দিলরুবার চোখ বেয়ে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারেনি। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে বসল সে। তখনই বাইরে থেকে তহুরা খানমের ডাক ভেসে এলো। দিলরুবা জবাব দিল, আসছি মা। বাহারি আলোকসজ্জার সাথে লোকসমাগমে ভরে উঠেছে চৌধুরী নিবাস। প্রতিমা দেবীর ভাই, ভাইয়ের স্ত্রী এবং একমাত্র মেয়ে তৌসী। শর্মিলী দেবীর বোনের ছেলে অভিক, সৌভিক। দেবলীনা দেবীর ছোট বোনের মেয়ে মিঠি। সেই সাথে গ্রাম থেকে এসেছে সৌর নারায়ণ রায়চৌধুরীর বড় বোন ইন্দুবালা সরকার। সাথে আরও অনেক আত্মীয় স্বজনের আগমন ঘটেছে। ননিবালা দেবী যে ইন্দুবালা দেবীর আগমনে খুব একটা খুশি তা কিন্তু নয়। ইন্দুবালা দেবী এসেই পুজোর তদারকি করছেন, এতেই যেন ওনার আপত্তি। ডাকুমরোর সম্পর্ক কিনা। তৌসী, মিঠিরা এগিয়ে এসে বাড়ির সবাইকে প্রণাম করে কুশলাদি জিজ্ঞেস করে চলেছে। মালতী দেবী অর্থাৎ প্রতিমা দেবীর ভাতৃবধূ হা করে চারদিকে তাকিয়ে দেখছেন। ননদের শ্বশুরবাড়ির আভিজাত্যে ওনার চোখ দুটো লোভে চকচক করে উঠল। হাতের আঙ্গুলে লেগে থাকা চুনটুকু জিহ্বায় মুছে নিয়ে পান খাওয়া দাঁতে হাসি দিয়ে ননিবালা দেবীকে প্রণাম করতেই ননিবালা দেবী চোখ মুখ কুঁচকে ফেললেন। তাতে অবশ্য কিছু যায় আসে না মালতী দেবীর। প্রতিমা দেবীকে এক প্রকার ঝাপটে ধরে আকুল হয়ে বলতে লাগলেন, মালতী দেবী, দিদি গো, তোমাদের কতদিন হলো দেখিনি বলো। তাই তো চলে এলুম। তোমার ভাই তো আসতেই চাইছিল না, আমি জোর করে আনলুম। বাড়ির পুজোয় বাড়ির লোক না এলে কি চলে বলতো? প্রতিমা দেবী, সে কি ভাই আসবি না কেন? অংশুমান বাবু, বুঝতেই তো পারছিস বর্দি, কত রকম কাজে আটকে থাকি, সময় হয়ে ওঠে না। শর্মিলী দেবী, এবারে যখন এসেছো তখন আর ছাড়ছি না ভাই। পুজোর কটা দিন থেকে তবেই যাবে। দেবলীনা দেবী, একদম ঠিক বলেছ মেজদি। ওনাদের সকলের কথায় অংশুমান বাবু হালকা হেসে মাথা দুলালেন। আজ যদি ওনার নিজের বোন মন্দিরা বেঁচে থাকতেন তবে নিশ্চয় এমন করেই বলতেন। চোখের কোণে জল এসে ভিড় করতেই নিজেকে সামলে নিলেন তিনি। তারপর, অংশুমান বাবু, সমু, আয়ুষ, ওদের কাউকে দেখছি না। স্বামীরা, ওরা তো নেই মামা, একটু কাজে গেছেন। অন্তরা দেবী, চুমকি, ওনাদের ব্যাগগুলো ভেতরে নিয়ে যা। চুমকি মালতী দেবীর বর্ষর ব্যাগটা দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। এই অসহ্য মহিলার উপস্থিতি তার কাছে কাম্য নয়। শালিনী আচার্যের সামনে বসে আছে সীমান্ত। একে একে নূরের সাথে ঘটা সকল বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিল সীমান্ত। 15 মিনিট ধরে বাইরে বসে আছে নূর, আয়ুষ ও দীপ্ত। এরপর বেরিয়ে এলো সীমান্ত। নূরকে উদ্দেশ্য করে বলল, সীমান্ত, আসুন। নূর আয়ুষ দীপ্তর দিকে একবার দেখে নিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকল। আচার্য, প্লিজ বসুন আপনারা। নূর গিয়ে বসল সীমান্তের পরের চেয়ারে। সীমান্ত, আমি তাহলে বাইরে আছি বলেই বেরিয়ে গেল সীমান্ত। নূর এবার কিছুটা নার্ভাস হয়ে সেদিকে তাকিয়ে থাকল। আচার্য, ভয় পাবেন না। আমাকে কি আপনার শুভাকাঙ্ক্ষী মনে করে আপনার কথাগুলো একবার বলা যায়? নূরের ভয়টা এবার কমে এলো। ধীরে ধীরে বলতে লাগলো সে। নূর, বলা শেষ করেই ফুপিয়ে কেঁদে উঠল নূর। আচার্য, আম সরি। ঘটনাটা দুঃখজনক। তুমি তোমার ভাইয়ের সাথে খুব ক্লোজ ছিলে তাই না? নূর চোখ মুছে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বোঝালো। শালিনী আচার্য, তোমার সমস্যাগুলো আমাকে বলো। নূর, আমার খুব কষ্ট হয় ভাইজানের জন্য। আচার্য, মানে রাতে দুঃস্বপ্ন, ঘুম ঠিক মতো না হওয়া, বা ভয় পাও কিছুতে? নূর, হ্যাঁ। আচার্য, বুঝেছি।
বসে থাকতে থাকতে এবার উঠে দাঁড়ালো আয়ুষ। দীপ্ত এবার ছটফট করছে। আয়ুষ, এই ডাক্তার কি করছে বলতো এতক্ষণ ধরে? আমার তো বাল ভালো লাগছে না আর। দীপ্ত, কি করছে আমার প্রিন্সেস ক্যাট ওরা? সুচ দেবে না তো? আয়ুষ, গাধা। এটা কথাটা শেষ হলো না আয়ুষের। আপনাকে ডাকছে। মাথা নিচু করে নূর সীমান্তের উদ্দেশ্যে কথাটা বলল। সীমান্ত ভেতরে যেতেই আয়ুষ একের পর এক প্রশ্ন শুরু করলো। দীপ্ত নূরের হাতটা জড়িয়ে ধরে পাশে বসে রইল। সীমান্ত, কি বুঝলেন ড? আর ইমপ্রুভমেন্ট কিভাবে সম্ভব? আচার্য, মি রায়চৌধুরী। যা বুঝলাম ইটস ততালে আটার শক রিয়াকশন। এই বয়সের মেয়েরা বেশ আবেগপ্রবণ হয়। খুব ছোট্ট বিষয়টাও ওদের মনে আঘাত আনতে পারে। সেখানে এটা তো যাই হোক। আমি কিছু মেডিসিন আর মাইন্ড এক্সারসাইজ সাজেস্ট করছি। তবে মানুষের মধ্যে অর্থাৎ মানসিক চাপ মুক্ত থাকলে নিজের শোকটা কাটিয়ে উঠতে পারবে। আশা করি বুঝতে পারছেন। সীমান্ত, জি, ধন্যবাদ। আচার্য, ইউ মোস্ট ওয়েলকাম। গাড়ি চলছে প্রায় 20 মিনিট। এতক্ষণে বকবক করা থামিয়ে এবার দীপ্ত চাপা স্বরে সীমান্তকে ডাকল। দীপ্ত, দা ভাই, শোন না, গাড়িটা একটু থামাবে প্লিজ? আয়ুষ, লেগেছে বুঝি? দীপ্ত ওপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। সীমান্ত রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে দীপ্তকে নিয়ে নামলো। তারপর ওয়াশরুম থেকে ফিরে আসার সময় দীপ্ত ওর হাতটা টেনে ধরল। সীমান্ত, কি? দীপ্ত, বলছিলাম কি দা ভাই, এত বড় রেস্টুরেন্টে এসে শুধু হিসু করে চলে গেলে এদের ইনসাল্ট হবে না বলো? সীমান্ত বুঝল দীপ্তর কথার ইশারাটা। তারপর এদিক ওদিক তাকিয়ে একটা ফাঁকা টেবিল দেখে ওকে বসিয়ে আয়ুষকে কল করে আসতে বলল। এরপর আর বলতে হয়নি। আয়ুষ, দীপ্ত নিজেদের ইচ্ছামতো অর্ডার দিয়ে আয়েশ করে বসল। নূরেরও সকালে কিছুই খাওয়া হয়নি। এখন প্রায় দুপুর হতে চলল। কিন্তু লজ্জায় সে মেনুকার্ডটা উল্টে পাল্টে আবার রেখে দিল। সীমান্ত, আপনার কি এখানে খেতে সমস্যা? নূর মাথা নিচু করে দুদিকে মাথা দুলিয়ে নাট বোঝাতেই সীমান্ত ওকে আর কিছু না বলে ওয়েটারকে ডাকল। ওয়েটার, ইয়েস স্যার। সীমান্ত, আপনাদের এখানে কি আলাদা রুম আছে? আই মিন প্রাইভেসির জন্য? সীমান্তের কথায় আয়ুষ বার্গার মুখে নিয়েই কেসে উঠল। ওয়েটার, আছে স্যার। সীমান্ত, ওনাকে নিয়ে যান। আর লাঞ্চে যা আছে ওনাকে দেখাবেন। ওয়েটার, আমার সাথে আসুন ম্যাম। দীপ্তকে আর বলতে হলো না, নিজেই বার্গারটা হাতে নিয়ে নূরের পিছনে ছুটল। ওয়েটার এসে খাবারগুলো রেখে যেতেই নূর নিকাব সরিয়ে বসল। দীপ্ত বার্গারে কামড় দিচ্ছে আর সামনের খাবারগুলোর দিকে তাকাচ্ছে। নূর নিজের পাতে ইলিশ মাছটা তুলে নিয়ে বেছে এক লোকমা তুলে ধরল দীপ্তর দিকে। দীপ্ত আধখাওয়া বার্গারটা রেখে হাসি মুখে নূরের সাথে খেয়ে নিল। দীপ্ত, জানো প্রিন্সেস, আমার ক্লাসে রনিত আমাকে সেদিন কি বলেছে? নূর এতক্ষণ ওর কথা মনোযোগ দিয়ে শুনলেও এবার পায়ে সুরসুরি লাগছে ভেবে ঝুঁকে পায়ে হাত রাখতেই নরম কিছুর স্পর্শ পেয়ে আঁতকে উঠল। টেবিলের নিচে মাথা নামিয়ে দেখল একটা সাদা লোমশ বিড়ালছানা। দীপ্ত এবার টেবিলের তলা থেকে ওটাকে তুলে বের করে আনল। নূর, এটা এখানে এলো কি করে? দীপ্ত, দেখ কত সফট সফট, তাই না? নূর নিজেও বিড়াল ছানাটার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর দীপ্তকে বলল, নূর, চলো এবার যায়। বলে নিকাবটা বেঁধে উঠে দাঁড়ালো। ওর দেখা দেখি দীপ্ত বিড়াল ছানাটা কোলে নিয়ে পিছে পিছে এগোলো। আয়ুষ, একিরে এটা কোথা থেকে উদয় হলো? দীপ্ত, টেবিলের নিচ থেকে। সীমান্ত, কার না কার বিড়াল তুই নিয়ে এলি কেন? নূর, ওর কোন দোষ নেই। আসলে ওখানে আর কেউ ছিল না, মানে সীমান্ত বুঝলো এদের কিছু বলে লাভ নেই। তাই কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে বিড়ালের বিষয়ে জানালো। মেয়েটা, সকালে তো এই বিড়ালটা আমি বসের কাছে দেখেছি স্যার। উনি আমাদের রেগুলার কাস্টমার। মনে হয় কেবিনের মধ্যে ভুল করে ফেলে গেছেন। সীমান্ত, তাহলে উনি আসলে ফিরিয়ে দেবেন? বলে দীপ্তর দিকে তাকাতেই সে বিড়ালটাকে আরও চেপে ধরল। সীমান্ত বুঝল দীপ্ত ওটা দিতে নারাজ। তাই মেয়েটিকে বলল, সীমান্ত, আপনাদের কাছে ওনার নাম্বার আছে? মেয়েটা নিজেই এবার মি বসের কার্ডটা খুঁজে ওনার নম্বরে কল করল। তারপর জানালো, মেয়েটা, উনি তো এটা ওনার ছেলের জন্য গিফট নিয়েছিলেন। ভুলে বাচ্চাটা ফেলে গেছেন। এখন তো উনি পুনেতে চলে গেছেন। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। সীমান্ত, ধন্যবাদ। গাড়িতে বসে দীপ্তর খুশির অন্ত নেই। ওর খুশি দেখে সীমান্ত আর নিষেধ করল না।
আয়ুষ, এখন এটা যদি ছোট কাকিমণি না রাখে কি করবি? দীপ্ত একগাল হেসে উঠল তারপর। দীপ্ত, আমার প্রিন্সেসের সাথে থাকবে। আয়ুষ, ওরে ফুটবল। দীপ্ত, ওর একটা নাম রাখতে হবে না প্রিন্সেস? সীমান্ত, বাকি কথা বাড়িতে গিয়ে বলবি। এখন চুপ। ওর কথা শুনে চুপ হয়ে গেল সকলে। তবে বেশিক্ষণ ধরে চুপ থাকতে পারল না। বাড়িতে আসাতেই নূর চিলেকোঠার ঘরে ফিরে গেল। সীমান্ত, আয়ুষের আগে আগে দীপ্ত ভেতরে ঢুকল। মালতী দেবী সীমান্তকে দেখে এগিয়ে এসে গদগদ হয়ে উঠলেন। মালতী দেবী, ওমা, কত বড় হয়ে গেছে আমাদের সমু। তা ভালো আছো তো বাবা? সীমান্ত, জি। বলেই পাশ কাটিয়ে অংশুমান বাবুকে প্রণাম করল। আয়ুষকে দেখে মালতী দেবী মুখ কুঁচকে ফেললেন। সীমান্ত, ভালো আছেন মামা? অংশুমান বাবু, তোদের না দেখে ভালো থাকতে পারি? বলে এগিয়ে এসে জড়িয়ে ধরল আয়ুষকে। আয়ুষ, কেমন আছো কংস মামা? অংশুমান বাবু এবার চোখে জল নিয়ে হেসে ফেললেন। অংশুমান বাবু, বাড়ি যাস না কেন আয়ুষ? ওটা কি তোর বাড়ি না? আয়ুষ, আমি তো আমার বাড়িতেই আছি কংস মামা। প্রতিমা দেবী, এটাই তো ওর বাড়ি। দেবলীনা দেবী দীপ্তর কান টেনে ধরলেন। দীপ্ত, আহ ছাড়ো মা। ভুল হয়ে গেছে তো। দেবলীনা দেবী, ভুল হয়েছে বজ্জাত ছেলে। আমাকে বলে গিয়েছিস। আর এটা কোথা থেকে জোগাড় করেছিস বল? সমরেশ বাবু, আহ থাক না। ছোট মানুষ, ওকে আর বকো না। স্বামীরা, দেখি আমাকে দে তো। অনু, আমার কাছে দে তো আগে দীপু। দীপ্ত হাত বাড়িয়ে স্বামীরার কোলে বিড়ালটা দিল। সীমান্ত, পিসি ঠাম্মা আসার কথা। কথায় মা? প্রতিমা দেবী, গেস্ট রুমে আরাম করছেন। সীমান্ত, আমি দেখা করে আসছি। তোমরা লাঞ্চ রেডি কর। ডাইনিং টেবিলে সকলে একসাথে বসেছেন। সারা এতক্ষণে নিচে নেমে এলো। তারপর চুপচাপ বসে রইল স্বামীরার পাশে। গল্পে মেতে উঠল সকলে। প্রতিমা দেবী শর্মিলী দেবী খাবার পরিবেশন করছেন। অন্তরা দেবী দীপ্তকে ডাকলেন। দীপ্ত, আমি তো খেয়ে এসেছি পিউমণি। দেবলীনা দেবী, তোকে না বলেছি বাইরে ফাস্টফুড খাবার খাবি না? দীপ্ত, আমি তো ভাত খেয়েছি মা। প্রতিমা দেবী, তুই নিজে নিজে কবে থেকে খেলি? দীপ্ত, প্রিন্সেস আমাকে খাইয়ে দিয়েছে বড়মা। ইলিশ ভাজা দিয়ে। বলেই সোফার উপর থেকে বিড়াল ছানাটা কোলে নিয়ে ওপরে চলে গেল। ওর কথায় অবাক হয়ে তাকিয়ে রইল দেবলীনা দেবী। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। পূর্ব আকাশে সূর্যটা মেদিনীর বুকে গলতে শুরু করেছে। স্নিগ্ধ বাতাসের সাথে ভেসে আসছে হাসনাহেনা ফুলের সুবাস। বাইরের জানালায় মৃদু আলোর দিকে তাকিয়ে আছে সারা। আজকাল যেন নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে সে। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে পারছে না যেন। অনু এসেই রুমের লাইট জ্বালিয়ে ওকে বিছানা থেকে টেনে বসালো। অনু, এই সারা, কি হয়েছে বল তো তোর? এমন মন মরা হয়ে আছিস কেন? সারা, কই না তো, ঠিক আছি আমি। অনু, আমাকে বলবি না? সারা, কিছু হয়নি তো? অনু, বুঝেছি। বিক্রমের সাথে ঝগড়া হয়েছে তাই তো। সারা এবার অনুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনু ভাবল তার অনুমানই বুঝি ঠিক। তাই সারাকে সান্ত্বনা দিতে লাগলো। অনু, কাঁদতে হবে কেন পাগলি? ঝগড়া বুঝি কারো হয় না? আরে ঝগড়া হলে তবেই না প্রেম ভালোবাসা বাড়ে। কার ঝগড়া হয়েছে অনুদি? অনু পেছনে ফিরে ফ্রক পরিহিত কিশোরী মিঠিকে দেখে মৃদু হাসল। অনু, আরে মিষ্টি মেয়ে। এসো এসো। মিঠি নিজের বিনুনি দুটো দুলিয়ে হাসি মুখে এসে বসল সারার পাশে। তারপর, মিঠি, এমা সারাদি বাচ্চাদের মতো কাঁদছো? তোমাদের ঝগড়া হয়েছে বুঝি? সারা চোখ মুছে আলতো হেসে ওপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বোধক ইশারা করল। মিঠি, জানতো আমার সাথে টিয়ার ঝগড়া হলে আমরাও এভাবে কান্না করি। আর তোরা এখানে? আর আমি একা একা বোর হচ্ছি, বলতে বলতে এগিয়ে এলো সিমি। অনু, আমাদের ডাকলেই তো পারতে সিমিদি। সিমি, আমিই চলে এলাম না হয়। তা বাকি গুলো কই? সবগুলোকে ডাক, একটু গল্প করি। মিঠি, আমি এক্ষুনি যাচ্ছি সিমিদি। বলেই ছুট লাগালো। ওর যাওয়া দেখে একসাথে হেসে উঠল সারা, অনু, সিমি। স্বামীরা, কোথায় যাচ্ছ মিঠি? মিঠি, সবাইকে ডাকতে যাচ্ছি স্বামীরাদি। সারাদির ঘরে আড্ডা বসেছে। স্বামীরা, তুমি অভিজ্ঞাদেরকে বলে এসো আমি তৌসিকে ডেকে আনছি। ধীরে চলো। মিঠি ঘাড় কাত করে সায় জানিয়েই দৌড়ে ওপরে চলে গেল। স্বামীরা একটু মুচকি হেসে পা বাড়ালো তৌসির রুমের দিকে। ওদের রক্তের দোষ আছে। ওই ছেলের বাপের চরিত্রের তো ঠিক নেই।
ওটাও নিশ্চয় বাপের ধারায় পেয়েছে। অলক্ষণে ছেলে বলেই না নিজের মাকে খেয়েছে। তৌসী, এসব কি বলছো মা? আয়ুষদা অমন না, তুমিও জানো। চাপা স্বরে কথাটা বলে উঠল তৌসী। মালতী দেবী, চুপ, একদম চুপ। তোদের বাপ বেটির এত দরদ কেন? হ্যাঁ তৌসী, ভুলে যেও না মা, ওই বাড়িতে এখনো আয়ুষদার সমান অধিকার আছে। পিসির ঠাসঠস। মালতী দেবী, আর একটাও কথা বললে কান খুলে শুনে রাখো, আমি কোনোদিন ওই ছেলেকে আমার বাড়িতে ঠাঁই দেব না, বুঝেছিস? তৌসী চোখের জল মুছে কঠিন সুরে বলল। তৌসী, আয়ুষদার তো কিছু কম নেই মা, তোমায় ওইটুকু সম্পত্তি আয়ুষদা ভিক্ষায় দিতে পারে। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল বাইরে। ওকে আসতে দেখেই সরে গেল আয়ুষ। মামাকে খুঁজতে এসেছিল সে, কিন্তু কথাগুলো শুনে আর ভেতরে যেতে পারেনি। এদিকে আয়ুষ চলে যেতেই দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো স্বামীরা। দুচোখ ভর্তি জল নিয়ে সে কেবল আয়ুষের মলিন মুখটা দূর থেকে দেখতে লাগলো। সীমান্ত নিজের রুমে বসে একটা ফাইল পড়ছিল। এমন সময় দরজায় টোকা শুনে বলল, সীমান্ত। কে? স্বামীরা, আমি দা ভাই। সীমান্ত, আয়, দরজা খোলা আছে। মীরা। স্বামীরা ধীর পায়ে এসে বসল বিছানার কিনারে। সীমান্ত, কিছু বলবি? তুমি মামিকে চলে যেতে বলো দা ভাই। সীমান্তের নরম স্বর এবার কিছুটা গম্ভীর হয়ে উঠল। মস্তিষ্ক কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে। সীমান্ত, কি হয়েছে মীরা? স্বামীরা চোখ তুলে তাকালো। তার দুচোখ জলে টইটুম্বুর। সীমান্ত ওর মাথায় হাত বুলিয়ে আবার নরম স্বরে শুধাল। সীমান্ত, বল। স্বামীরা, মামি আয়ুষদাকে নিয়ে একে একে সব খুলে বলল স্বামীরা। কান্না থেমে গেছে তার। কিন্তু সব শুনে সীমান্তের হাত দুটো মুষ্টিবদ্ধ হলো শক্ত চোয়াল, ঘাড়ের রগ ফুলে উঠেছে। সীমান্ত, তুই এখন যা। মীরা। স্বামীরা, তুমি কিছু বলবে না দা ভাই? সীমান্ত, বলবো, সময় হোক, এখন যা। স্বামীরা চুপচাপ সারার রুমে চলে গেল। গিয়ে দেখে সেখানে অভিক, সৌভিক, আয়ান, সিমি, অনু, সারা সবাই মিলে গল্পে মশগুল। স্বামীরা গিয়ে একপাশে চুপচাপ বসে রইল। আয়ান অভিকদের সাথে বসেছিল। তখনই মিঠি ওদের ডাকতে এলে এক প্রকার জোর করেই ওরা আয়ানকে ধরে নিয়ে এসেছে। সারাও এতক্ষণে মন খারাপ ভাবটা কেটে সকলের সাথে বেশ হাসি মজা করছে। তবে আয়ানকে দেখেও যেন দেখেনি। আয়ান সারার রুমে বসে থাকতে সংকোচ বোধ করছে বিধায় এদিক ওদিক চোখ বুলিয়ে দেখছে। দেওয়ালের চারদিকে সারার অসংখ্য ছবির মধ্যে মাঝখানে একটা বড় পোর্ট্রেট, যেখানে সারা একটা বড় টেডিবেয়ার জড়িয়ে ধরে হাসছে। মনে মনে ভাবল, না, একটা গুণ ভালোই আছে। বলে আয়ান চোখ সরিয়ে এবার ফোনে মনোযোগ দিল। সৌভিক, তো সবাই মিলে একটা গেম প্ল্যান করি। স্বামীরা, গানের কলির কথা বলছো? সিমি, সত্যি সুমু, বড্ড বোরিং ওটা। অনু, এই স্বামীরাদি। আয়ুষদা, দা ভাই, দীপু ওরা কথায় আসবে না। সারা, দা ভাইকে তো জানিসই, কিন্তু আয়ুষদা না হলে কি জমে। স্বামীরা, আমি ডেকে আনছি। ছাদের এক কোণে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে আয়ুষ। হালকা বাতাসে উড়ছে তার ছোট ছোট চুলগুলো। কিছুক্ষণ পর আলো আধারের মাঝে হঠাৎ কিছুর উপস্থিতি বুঝতে পেরে আয়ুষের ঘোর কাটল। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে গুটি গুটি পায়ে গিয়ে কাঁধে হাত রাখতেই ভয়ে চিৎকার করে উঠল তৌসী। আয়ুষ নিজেও একটা চিৎকার দিয়ে ছাদের ফ্লোরেই বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে তৌসীকে বলল, আয়ুষ, একটু হলেই তো আমার কলিজায় অ্যাটাক হয়ে যেত রে তুষি। তৌসী, তুমি বা আমার মুখের ওপর আলো ফেললে কেন? এখন কি আমার দোষ? আয়ুষ, তা রাত দুপুরে তুই এখানে কি কারণে শুনি? তৌসী, তুমি কেন এসছো আমি কি জানতে চাইছি? আয়ুষ, অরে তুষি, এত চালাকি কোথায় শিখলি তুই? বলেই তৌসীর চুল ধরে হালকা টান দিল। তৌসী চুল ছড়িয়ে নিয়ে বিরক্ত গলায় বলল, তৌসী, তুষি নয় আয়ুষদা। তৌসী তৌসী। আয়ুষ, তোর নাম কাশি রাখলে ভালো হতো। বলতে বলতে আমার কাশি এসে গেল উহুম। তৌসী, দাদা, ভালো হবে না বলে দিচ্ছি। বলেই আয়ুষকে মারতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ হাতাহাতি করে একসময় দুজন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে থামার পর আয়ুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আকাশের দিকে তাকিয়ে দূরে একটা তারার ওপর ইশারা করে বলল, আয়ুষ, ওই যে ওই দূরের তারাটা দেখছিস? ছোটবেলায় মামুনি বলতো এইটা আমার মা। আয়ুষের মন খারাপ বুঝে তৌষা একটু সরে এসে ওর কাঁধে মাথাটা রাখল। তারপর, তৌসী, ভালোবাসার মানুষগুলো এত কষ্ট কেন দেয় আয়ুষদা?
কেউ কাছে থেকে তো কেউ দূরে চলে গিয়ে। আয়ুষ বুঝল তৌসী কথাটা মালতী দেবীর উদ্দেশ্যে বলেছে। নিজের বাম হাতটা সে তৌসীর মাথায় আলতো করে বুলিয়ে দিতে লাগলো। এতক্ষণ ওদের কথাগুলো স্পষ্ট না শুনলেও এ দৃশ্য দেখে স্বামীরার ভেতরটা যন্ত্রণায় ভরে উঠল। চোখ ফেটে কখন দুফোঁটা অশ্রু বেরিয়ে এসেছে বুঝতেই পারেনি। অজানা কারণেই হিংসায়, কষ্টে, দুঃখে স্বামীরা কোনোরকমে ধীর পায়ে আবার ফিরে গেল। ওর মৃদু ধাক্কায় ছাদের দরজায় হালকা শব্দ হতেই তৌসী মাথা উঠিয়ে দেখল। তৌসী, কিসের একটা শব্দ হলো না। আয়ুষ, বাতাসে হবে বোধহয়। তৌসী, হবে হয়তো। যাকগে, এখন নিচে চলো তো আয়ুষদা। কতক্ষণ ওভাবে বসে থাকবো? আয়ুষ, নিজেই তো আমার লেট করিয়ে দিলি। উফ, চল। স্বামীরাকে একা আসতে দেখেই সারা অবাক হয়ে বলল। সারা, এই দিয়ে আয়ুষদারা আসলো না। স্বামীরা, জানি না। সিমি, তোর আবার কি হলো? স্বামীরা কোন উত্তর না দিয়ে ধপ করে বসে পড়ল সিমির পাশে। আয়ুষ তৌসীকে আর ডাকতে হয়নি, নিচে এসে কাউকে না পেয়ে চুমকিকে ডাকতেই চুমকি স্ন্যাক্সের ট্রে নিয়ে ওদের সাথে করে ওপরে গেল। আয়ুষের পাশে এসে তৌসীকে বসতে দেখে সামিরার আগে দুহাতে চাদর মুষ্টিবদ্ধ করে নিল। আয়ুষের জন্য তখনকার মন খারাপ বদলে গেছে, বরং এখন ইচ্ছা করছে আয়ুষের সিল্কি চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। সৌভিক, আচ্ছা এবারে শুনি তো কে কে প্রেম করছো? আয়ান্দা, বিয়ে শাদি কবে করছো বলতো? সারা, হা হনার মতো মানুষ আবার প্রেম? মেয়েদের রুচি এত খারাপ না। আয়ান, সেই সব রুচিবোধ তো মেয়েরা কেবল অপাত্রে ঢালে। সারা, ইয়ো। আয়ান আঙ্গুল নামিয়ে। সারা আঙ্গুল নামিয়ে নিল, তবে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ানের পানে। সেদিনের অপমানটা এখনো ভুলেনি সে। এদিকে আয়ানও কম যায় না। সারার দিকে গম্ভীর দৃষ্টি দিয়ে তাই বোঝাচ্ছে। তবে ওদের দৃষ্টিদ্বন্দ্ব বেশিক্ষণ স্থায়ী হলো না। সিমি, এই থামো তোরা। কি শুরু করলে এসব? আয়ুষ, তোরা তো দেখছি লঙ্কাকাণ্ড বাঁধাবি রে। অভিক, আচ্ছা ঠিক আছে। এখন বলতো কি খেলা যায়? অনু, ট্রুথ অর ডেয়ার খেলি। সিমি, সেই সে কেলে খেলা। নতুন কিছু বল না। মিঠি, মিমিক্রি খেলি। মানে সবাই কারো না কারো মতো কথা বলে অভিনয় করে দেখাবো। আয়ুষ, আরে বাস। মিষ্টির হাড়ি তো দেখছি বেশ বুদ্ধিমতী। মিঠি নিজের প্রশংসায় লজ্জা পেয়ে একটু হাসল। সবাই রাজি হলো মিমিক্রি করতে। সৌভিক, কে কার মিমিক্রি করবে? অনু, লটারি করি। বিছানার মধ্যেখানে বসে বিড়াল ছানার সাথে খেলছে দীপ্ত। মুখের চারপাশে চকলেট লেপ্টে আছে। বিছানা এলোমেলো হয়ে অনেকটা নিচে ঝুলে গেছে। বিড়াল ছানাটা একবার নিজের ঘাড়ে একবার মাথায় রেখে খিলখিল করে হেসে উঠছে। নিচে মেঝেতে এশার সালাত আদায় করছে নূর। নামাজ শেষ করে উঠে অভ্যাসবশত দীপ্তর কাছে বসে ওর বুকে মাথায় ফু দিতে লাগলো। আয়াত আরাজের সাথেও নূর এমনটা করত। দীপ্ত এবার জোরে জোরে হাসতে লাগলো। নূর ওড়নাটা ভিজিয়ে দীপ্তর মুখটা মুছে দিতে দিতে বলল। নূর, অনেক রাত হয়েছে দীপ্ত। এখন বাড়িতে যাও। মা চিন্তা করবেন তাই না? দীপ্ত নূরের গলা জড়িয়ে ধরল। দীপ্ত, আমি তোমার কাছে থাকি না প্রিন্সেস। নূর, কাল না হয় আবার এসো। এখন তো বিড়ালেরও ঘুমানোর সময়। দীপ্ত, আচ্ছা প্রিন্সেস ওর নাম কি রাখা যায় বলতো? নূর, এটা তো দীপু বাবুই ভালো বলতে পারবে। দীপ্ত বেশ কিছুক্ষণ ভেবে চকলেটের ছেঁড়া প্যাকেটগুলো দেখে চেঁচিয়ে উঠল। দীপ্ত, পেয়েছি। ওর নাম চকলেট রাখি। নূর, চকলেট? ক্যান্ডি রাখলে কেমন হয়? নামটা মনে ধরেছে দীপ্তর। বালিশের ওপর থেকে বিড়ালটা তুলে মাথায় হাত বুলিয়ে বলল। দীপ্ত, তোর নাম আজ থেকে ক্যান্ডি। নূর, ক্যান্ডির এবার ঘুম পেয়েছে তো। তুমিও এখন বাড়ি গিয়ে পড়তে বসো দীপ্ত। দীপ্ত, আমি আজ ওর সাথেই ঘুমাবো প্রিন্সেস। নূর, ঠিক আছে, তবে ওকে নিয়ে যাও। দীপ্ত নূরের গালে একটা হামি দিল, তারপর ক্যান্ডিকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বড় একটা কাচের গোল পাত্রে রঙিন কাগজের চিরকুটগুলো মাঝখানে রেখে গোল হয়ে বসল সকলে। স্বামীরাকে দেওয়া হলো প্রথম চিরকুট তুলতে। স্বামীরা একটা চিরকুট তুলে খুলল। আভিক, কি আছে দি? স্বামীরা, বাবা অমরেশ বাবু। স্বামীরা এবার উঠে দাঁড়িয়ে অমরেশ বাবুর মতো করে বলে উঠল, তুমি আমার কথা শুনছো না কেন মিলি? রাগ করেছো? আরে বাবা, সারা তো ছোট, ওকে বকো কেন? মা, মা বলছিলাম কি আজকালকার মেয়ে তো তাই সারামা একটু ঘুরাঘুরি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সারামা, তোর জন্য কি আনবো বল? পেইন্টিং কালার। তুই শুধু একবার বলে দেখ।
স্বামীরার কথা শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। কেবল আয়ান বিড়বিড় করে বলল, উদ্ধৃতি চিহ্ন বেশি আদরেই মামা একটা বাদর করেছে। এর পরের চিরকুট তুলল অনু। আয়ুষ কি উঠেছে রে? অনু, দিদুন। সারা, এটা আমি করব। বলেই উঠে গিয়ে রুমের মাঝখানে দাঁড়ালো। হাতটা অদৃশ্য লাঠি ধরার ভঙ্গি করে চোখে চশমাটা ঠেলে সবার দিকে দেখে নিল। তারপর চুমকির দিকে ইশারা করে বলল, এই মাইয়া এইডা কি করছোস? সকাল বেলা বাসি কাপড়ে আমার গোপালের কাছে আইছস? ছা ছ্যাবরব। বড় বউ অহনি আমার ঘরে গোবরজল লইয়া আসো। গেল গেল, সব গেল গো। সারা থামতেই আয়ুষ অভিক সিটি বাজিয়ে হাততালি দিল। সিমি, সত্যি সারা। দিদুন যদি জানতে পারে তাহলে তোকে হাহা। সৌভিক, আরে দারুণ হয়েছে সারা। অভিক, আচ্ছা এবারে আয়ান। আয়ান চিরকুট খুলেই আবার বন্ধ করে ফেলল। আয়ুষ কি উঠল ডাক্তার। আয়ান, আবামার একটা জরুরি কল করতে হবে। আমি এখন আসছি আয়ুষদা। তৌসি, আরে বলে তো যাও। আয়ান কারো কথার উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রুমে এসে চিরকুটটা খুলতেই দেখা গেল চিরকুটে লেখা সারা নামটা। আয়ান চিরকুটটা হাতে নিয়ে দলা পাকিয়ে ডাস্টবিনে ফেলে শোকতপ্তি করল। এই মেয়েটার নামই আমার ভাগ্যে ছিল। আয়ুষ, কি ব্যাপার? ডাক্তার এভাবে চলে গেল কেন? সারা, ছাড়ো তো ওনার কথা। আমরা শুরু করি। অভিক, এবারে সৌভিক তোলো। সৌভিক একটা চিরকুট তুলে নিল। সৌভিক, দাদা ভাই। আয়ুষ, এই স্যামিটা আমি করব। বলে আয়ুষ এবার টান টান হয়ে দাঁড়িয়ে মুখটা গম্ভীর করে শুরু করল। আয়ুষ একটা না বলে একটা দম নিয়ে তাকিয়ে দেখল সকলে হা করে ওর দিকে তাকিয়ে আছে। আয়ুষ বাম হাত কোমরে রেখে গর্বের সাথে বলল, আয়ুষ, হাউ ইজ মাই পারফরমেন্স গাইজ? সারা, দাভাই ফিল্ডে এত একটি ভাইউস্তা। মিঠি, সত্যি কি দাদাভাই অমন রাগী গলায় কথা বলে? আয়ুষ, রাগী নয়, মিষ্টির হাড়ি। বলো গর্জন করে। ওর কমান্ড শুনে মাঝে মাঝে আমার হাঁটু কাঁপে। সৌভিক, দাভাই আসলেই একটা চিজ। উফ, কি পার্সোনালিটি বসো। সিমি, একদম ঠিক বলেছিস। অনু, কিন্তু আমি ভাবছি অন্য কথা। স্বামীরা, তুই আবার কি ভাবছিস? অনু, দাভাই যদি এমন মুডে থাকে তাহলে আমাদের বৌদিভাইয়ের কি হবে? অভিক, আরে তার থেকেও বড় কথা, কোন মেয়ে দাভাইয়ের মতো আনরোম্যান্টিক গম্ভীর লোককে বিয়ে করবে? সৌভিক, কিরে, তুই কি করে জানলি দাভাই আনরোম্যান্টিক? বলেই ভ্রু নাচিয়ে অভিকের দিকে ইশারা করল। অভিক, অমন করে তাকাস কেন অশ্লীল? বলতে বলতেই একটা কিল বসালো সৌভিকের পিঠে। আয়ুষও, আরে তোরা থামো। যার জন্য মারামারি করছিস তার এসবে ইন্টারেস্ট নেই ভাই। এবার সকলে মিলে জোরে চেঁচিয়ে বলে উঠল, মানে? আয়ুষ, মানে স্যামির কোনো মেয়ের ওপর ইন্টারেস্ট নেই। কত মেয়েই তো লাইন মারতে আসে। নতুন মেয়ে ক্যান্ডিডেট গুলো তো কয়েক মাস ঘুরঘুর করে তারপর ঝাড়ি খেয়ে সোজা হয়ে যায়। তৌশিক, কি বলছো আয়ুষদা? আয়ুষ, একবার কি হয়েছিল শুনবি? সকলেই ওর কথাগুলো হা হয়ে এক প্রকার গিলছে। সেদিকে একবার দেখে নিয়ে আবার বলতে শুরু করলো আয়ুষ। আয়ুষ, একবার তো আমাদের এক সিনিয়রের বিয়ের রিসেপশনে অনার বোন তৃপ্তি ভৌমিক, দারুণ স্টাইলিশ বুঝলি তো, এমন হট একটা মেয়ে এগিয়ে এসে স্যামিকে ডান্স অফার করলো। ও তখনই রিফিউজ করে দিল। সবাই একসাথে বলল, তারপর? আয়ুষ, তৃপ্তিও কম যায় না। সে স্যামির কাছে এসে একটা সিডেক্টিভ লুক দিয়ে বলল, আমার বুকের ভেতর অনেক অতৃপ্তির আগুন। মি রায়চৌধুরী, আপনি চাইলেই তা নেভানো সম্ভব। এটা শুনে স্যামি কি করলো জানিস? সবাই উত্তেজনায় মৃদু চিৎকার করে বলল, কি করলো? আয়ুষ, শালা একটা মুচকি হাসি দিয়ে হাতের সফট ড্রিঙ্কসটা মিস তৃপ্তির বুকের উপর ঢেলে দিয়ে বলল, আগুন নেভানোই তো আমার কাজ মিস ভৌমিক। বলা শেষ করেই হেঁটে সামনে চলে গেল। তৃপ্তির জামা কাপড় সব তখন জুছে মাখিয়েছিল। আর ওর মুখটা যদি তোরা দেখতি, হাহা। আয়ুষের কথা শেষ হতেই সবাই একসাথে হেসে একে অপরের গায়ে ঢলে পড়তে লাগলো। সারা, সত্যি আয়ুষদা, দাভাই একদম ঠিক কাজ করেছে। হাহা। তখনই বাইরে থেকে কেউ বলে উঠল, কি ঠিক করেছে স্যাম? চলবে। গল্প, বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। দ্বিতীয় পর্ব।